আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তোমাদের অনুশীলনী প্লাসের রেকর্ডেড ক্লাসে, এক্সারসাইজের রেকর্ডেড ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমরা তড়িৎ রসায়নের অনুশীলনীর প্রশ্নগুলো ম্যাথ কিভাবে কি করব সেগুলোর আরেকটা গো থ্রু করব। সো চলো আরেকটু তড়িৎ রসায়নে আমরা এক্সপার্ট হয়ে নিই। আমি মুশফিক সাদিদ প্রাপ্য। তোমাদের আজকে এই ক্লাসটা দেখি কিছু বোঝাতে পারি কিনা। আচ্ছা। সো ১ ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? আচ্ছা। দেখো ১ ফ্যারাডে বিদ্যুৎ মানে হলো ১ মোল ইলেকট্রন। ১ ফ্যারাডে বিদ্যুৎ মানে ১ মোল ইলেকট্রন এখানে আছে। তার মানে একটা নির্দিষ্ট সংখ্যক ১ মোল মানে আমরা সেটাও বলতে পারি যে আচ্ছা 6.023 × 10^23 এই কয়টা আমাদের ইলেকট্রন আছে এখানে, এই কয়টা ইলেকট্রন আছে। ভালো কথা। তাহলে আ জিংক ইউজুয়ালি কি আকারে থাকে জানো? জিংক 2+ আকারে থাকে। অ্যালুমিনিয়াম ইউজুয়ালি অ্যালুমিনিয়াম 3+ আকারে থাকে। তারপরে পটাশিয়াম ইউজুয়ালি পটাশিয়াম প্লাস আকারে থাকে, ক্যালসিয়াম 2+ আকারে থাকে। সো এখন তুমি দেখো, তুমি তোমার কমন সেন্স খাটাও যে জিংক 2+ কে যদি তুমি ১ মোল ইলেকট্রন দাও, ওর হলো একেকজনই ২ টা করে ইলেকট্রন খেয়ে ফেলবে। অ্যালুমিনিয়ামকে দিলে অ্যালুমিনিয়াম একেকজন ৩ টা করে ইলেকট্রন খেয়ে ফেলবে। পটাশিয়াম একেকজন ১ টা করে ইলেকট্রন নিবে, ক্যালসিয়াম একেকজন ২ টা করে ইলেকট্রন নিবে। সো তার মানে যার এখানে চাহিদা সবথেকে কম বা যার চার্জ কম তাকে খুব সহজেই মানে তার বেশি পরিমাণ মানুষকে বা সেই বেশি পরিমাণ সেই মৌলটাকে তুমি ইজিলি আ সঞ্চিত করতে পারবা বা ইজিলি তাকে হলো ইলেকট্রনটা ফিল আপ করে দিতে পারবা। সো তার মানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যার চার্জ কম সে হলো ইজিলি তোমার মানে বেশি সংখ্যক আ সে এই ইলেকট্রনটা ইউটিলাইজ করতে পারবে। সো K+ তোমার এখানে সবথেকে বেশি জমা হবে। ওকে? ১ ফ্যারাডের বিদ্যুৎ দিলে K+ আয়নটা সবথেকে বেশি পরিমাণে জমা হতে থাকবে। আচ্ছা। এবার যদি আসি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর জিনিসটা আমাদের একটু আ জানতে হবে যে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারেও তোমরা এটা পড়বা যে ফিজিক্সের যে গ্রুপ 14 এর মৌলগুলাকে ইউজুয়ালি আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ধরি। সো গ্রুপ 14 এর মৌলগুলোকে কিভাবে মনে রাখবো? এটা হলো ছন্দ দিয়ে, একেকজনের একেক ছন্দ আছে। আমি হলো এটা মনে রাখতাম এই ছন্দ দিয়ে যে কলকাতায় মানে একেবারে ছোটবেলায় এটা 9 10 এ পড়ছিলাম। তারপর আর চেঞ্জ করি নাই বা এমন একটা জিনিস যে আসলে চেঞ্জ করা যায় না এগুলো আসলে। আ কলকাতায় সিলভি গেলে সোনা পাবে। ঠিক আছে? তো কলকাতায় সিলভি গেলে সোনা পাবে। সো তাহলে ওখানে কম দামে হয়তো পাওয়া যাচ্ছে। সো ওখানে গেলেও সোনা পাবে। সো তাহলে এটা দিয়ে কি মনে রাখতাম? কার্বন, সিলিকন, আ গেলে হলো জার্মেনিয়াম, আ সোনা হলো স্ট্যানাস আর পাবে হলো lead, পিবি। সো তাহলে এইগুলো ইউজুয়ালি এইগুলোর মধ্যে তাও ১ম ৩ টাকে লাস্টের গুলাকে ইউজ করে না। সো গ্রুপ 14 ১ম ৩ টাকে ইউজুয়ালি আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি। সো তাহলে দেখো এখানে সেমিকন্ডাক্টর কি আছে? কপার? না, কপার একটা ধাতু। অ্যালুমিনিয়াম একটা ধাতু। হবে না। জিংকও হবে না। জার্মেনিয়াম। সো কপার, কার্বন, সিলিকন আর জার্মেনিয়াম এই ৩ টার মধ্যে এগুলো ইউজুয়ালি সেমিকন্ডাক্টর রূপে ইউজ করা হয়। আচ্ছা। তারপর NaCl আছে, MgCl2 আছে, LCl3 আছে, SnCl4 আছে। এগুলোর ভিতর দিয়ে ১ ফ্যারাডে তড়িৎ চালনা করলে কোনটা সবথেকে বেশি জমা হবে? অলরেডি আমরা এটার টেকনিক ধরে ফেলছি। আমরা কি ট্রিক ধরে ফেলছি। ১ ফ্যারাডে বিদ্যুৎ যেহেতু তোমার হাতে নির্দিষ্ট সংখ্যক আছে, তুমি এখন তাকে দিবা যার নাকি চার্জ হলো কম, যার অভাব কম, তাকে দিলেই বেশি সংখ্যক তুমি পেয়ে যাবা সেটা। সো দেখো এর হলো ১ টা করে ইলেকট্রনের অভাব আছে, এর ২ টা করে ইলেকট্রনের অভাব, এর ৩ টা করে ইলেকট্রনের অভাব, এর ৪ টা করে ইলেকট্রনের অভাব। সো তুমি ১ ফ্যারাডে বিদ্যুৎ দিলে সবথেকে বেশি ইউটিলাইজ করতে পারবা NaCl কে দিলে। কারণ NaCl হলো আ ১ মোল NaCl তুমি এখান থেকে তৈরি করতে পারবা। ১ মোল Na তুমি এখান থেকে আলাদা করতে পারবা। সো উত্তর কি হবে? Na অর্থাৎ যার অভাব কম সে হলো বেশি সংখ্যক আসবে বা জমা হবে। চিনি আর গ্লুকোজের দ্রবণ এটা কি? চিনি, গ্লুকোজ এগুলো দেখতেছো যে সমযোজী বন্ধনে আছে। এরা আসলে ফুললি দ্রবীভূত হয় মানে দ্রবীভূত হয় বাট আয়নিত হয় না। সো এরা আসলে তড়িৎ অবিশ্লেষ্য। আয়নিত না হলে তুমি এদেরকে তড়িৎ বিশ্লেষণ করতে পারবা না। সো এরা হলো তড়িৎ অবিশ্লেষ্য হবে। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? সবল তড়িৎ বিশ্লেষ্য তাহলে কারা হবে? যারা খুবই 100% আয়নিত হয়ে যায়। 100% কারা আয়নিত হয়ে যায় জানো? যারা হলো সবল অ্যাসিড অথবা সবল ক্ষার। সো সবল অ্যাসিড ক্ষার এর মধ্যে কোনটা দেখতেছো সবল অ্যাসিড ক্ষার? KOH খুবই সবল একটা ক্ষার। সো তাহলে হবে বাকিগুলো দেখো নিচেরটা হলো একটা দুর্বল ক্ষার, ও হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। HF দুর্বল। তারপরে মাঝখানেরটা তো চিনি তো হলো তড়িৎ অবিশ্লেষ্য। সো তাহলে আমাদের সবগুলোই পড়া হয়ে গেল। গলিত NaCl পরিবাহিতার কারণ কি? দেখো আমরা জানি যে আ পরিবাহী ২ রকমের আছে। পরিবাহী কি আছে? ইলেকট্রনীয় পরিবাহী আছে। ইলেকট্রনীয় পরিবাহীর এক্সাম্পল মানে এখনই টেকনিকটা শিখাই দেই তাহলে তোমার আর সামনে যেয়ে আমি কোনটাতেই টাইম নষ্ট করব না। সেটা হলো যেটা আছে ইলেকট্রনীয় পরিবাহী সেইগুলোর এক্সাম্পল মনে রাখবা ধাতু। কোন ধাতু দেখলেই তুমি বুঝবা যে যেকোনো একটা মেটাল বা ধাতু দেখছো তাহলে চোখ বন্ধ করে সেটা হলো ইলেকট্রনীয় পরিবাহী। আর যেটা আছে তোমার হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা তার মানে কোনো গলিত অথবা জলীয় দ্রবণ যদি হয় তাহলে সেগুলো তড়িৎ বিশ্লেষ্যর আন্ডারে পড়ে যায়। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আন্ডারে তাহলে কোনটা যাবে? বিভিন্ন গলিত
বা জলীয় দ্রবণ। ঠিক আছে? গলিত বা জলীয় দ্রবণ এর আন্ডারে যাবে। গলিত বা জলীয় দ্রবণ এর আন্ডারে যাবে। সো তাহলে এখন কি হবে? আ যেহেতু আমরা NaCl এর গলিতর কথা বলতেছি, তার মানে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রন দিয়ে করে না। আর মুক্ত পরমাণু তো প্রশ্নই আসে না, মুক্ত অণুও না। তার মানে মুক্ত আয়ন, Na+ আয়ন, Cl- আয়ন এরা হলো তোমার এখানে পরিবাহী হিসেবে কাজ করবে। আচ্ছা গেল। তারপরে NaCl এর মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কতটুকু জমা হবে? সো আমরা জানি যে যেহেতু 1 ফ্যারাডে মানে 1 মোল ইলেকট্রন। তো বা একটা নির্দিষ্ট সংখ্যক, তাই না? 6.02 × 10^23। তো Na+ এর অভাবও আছে এক্সাক্টলি একটা করেই ইলেকট্রন। সো Na+ এর অভাব আছে একটা করে ইলেকট্রন। সো একটি করে ইলেকট্রন। আর এখানে তোমার হাতে আছে এখন হলো 6.02 বা × 10^23 টা অথবা 1 মোল ইলেকট্রন। সো তার মানে এইটা দিয়ে তুমি কয়টা Na+ কে স্যাটিসফাইড করতে পারবা? সো এইটা দিয়ে তুমি Na+ কে স্যাটিসফাইড করতে পারবা 1 মোল Na মানে এইটার জন্য এই সেম সংখ্যক Na+ তুমি পাবা। অর্থাৎ হলো 6.02 × 10^23 পাবা। তার মানে তুমি হলো 1 মোল Na+ পাচ্ছ বা 1 মোল Na পাচ্ছ। 1 মোল যেহেতু, সো 1 মোল যেহেতু তার মানে কি কত? 1 মোলার ভর কত? 23 গ্রাম। সো 23 গ্রাম হবে উত্তর, 23 গ্রাম পাচ্ছ। ওকে? 23 গ্রাম। এবার আসি লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করতে কোনটার প্রলেপ দেয়? আ Zn মানে জিংকের প্রলেপ দেয়, গ্যালভানাইজিং বলি এটাকে আমরা, তাই না? আচ্ছা গেল। এবার আসি যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটা ইলেকট্রোডের মধ্য দিয়ে চলে, তার চার্জ কত? প্রশ্ন দেখে কঠিন মনে হলো, আসলে প্রশ্ন সহজ। আমরা এখানে চাইছে Q কত, দেওয়া আছে কত, T দেওয়া আছে, আর I দেওয়া আছে। সো আমাদের একটু মনে রাখতে হবে Q = IT, কুইট। তাই না? কুইট। Q = IT, কুইট। আমি কখনো ভাগ দিয়ে মনে রাখতাম না। আমি গুণ আকারে একটা সূত্রকে গুণ আকারে মনে রাখলে ওইটা বেশিদিন মাথায় থাকে। পরবর্তীতে আমার যদি ভাগ করা লাগে আমি এদিক ওদিক করে নিব। ভাগ তো করা খুবই সহজ। তো আমি এইজন্য সবসময় এরকম সিম্পল এক লাইনে মনে রাখতাম, যত কঠিন সূত্রই হোক চেষ্টা করতাম। সো Q = IT, তাহলে I কত? I হলো 5, T কত? 30 সেকেন্ড। সেকেন্ডে আছে কিনা চেক করতে হবে, মিনিটে থাকলে সেকেন্ডে নিয়ে আসতে হবে। আর মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার থাকলে অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে। সো ৩ ৫ ১৫, ১৫০০ একক কি হবে? ১৫০০ হলো তোমার কুলম্ব। ঠিক আছে? ১৫০০ কুলম্ব। ওকে? ১৫০০ কুলম্ব। সো তাহলে আমার উত্তর হলো ১৫০০ কুলম্ব। আচ্ছা। ১৫০০ বলতেছি কি ১৫০ কুলম্ব, সরি ১৫০ কুলম্ব। ওকে। এরপরে যদি আসি CuSO4 আ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার। ওই যে বললাম এটা I দেওয়া আছে, এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে। ১ ঘন্টা, ঘন্টাকে আমার সেকেন্ডে নিয়ে যেতে হবে। T দেওয়া আছে, ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে। কত গ্রাম কপার জমা হবে? গ্রাম কপার, তার মানে চাইছে কি? W চাইছে। W এর সূত্র আমরা সবাই জানি, দেখব। আর কপার দিয়ে আমরা ওই যে এর M/NF মানে কপারের M/NF দিয়ে আমাদের হলো হিসাব করতে হবে। চলো এবার তাহলে একটু যোগ বিয়োগ গুণ ভাগের ম্যাথ একটু বড়টা হবে। সো চলো ভয় পেয়ে তো লাভ নাই। আমরা জানি W = ZQ। তো ZQ মানে কি? ZQ মানে হলো ZIT, Q মানে যেহেতু IT। আবার Z মানে কি? Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, M/NF। ঠিক আছে? M হলো মোলার ভর, কপারের মোলার ভর আমরা জানি 63.5। F ফ্যারাডের মান আমরা জানি ৯৬৫০০। কপার কয়টা করে হলো তোমার নাই? কপার যেহেতু CuSO4, তার মানে কপার এখানে +2, তাহলে N হলো 2 আর F তো আমরা বললামই, আর IT আছে সাথে। ওকে, গ্রেট, ভালো কথা। এখন সবগুলোর মান আমরা বসাই দিয়ে এদিক ওদিক করি চলো। এদিক ওদিক করি বলতে গুণ ভাগ করি চলো। সো M কত? ৬৩.৫ বললাম, ভালো কথা। I ও উপরে গুণ হচ্ছে, I কত? ৫০০০ মিলি অ্যাম্পিয়ার মানে কত? ৫ অ্যাম্পিয়ার। তাহলে ৫ অ্যাম্পিয়ার। ৫। T কত? ১ ঘন্টা। ১ ঘন্টা মানে ৬০ মিনিট ইনটু ৬০। আবার গুণ করো ৬০ সেকেন্ড। তার মানে সেকেন্ডে চলে আসলো। N কত? N বলছি ২। F কত? ৯৬৫০০। সো এখন একটু কাটাকাটি করতে হবে। চলো দেখি, ভয় পাইলে চলবে না। ভয় না পাই, আমিও ভয় না পাই, তুমিও ভয় না পাও। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। 0 কেটে গেল। আচ্ছা, এবার আর কারে কাটা যায়? চলো দেখি। ২ দিয়ে ৬ কে কাটি। তাইলে কত হয়? ৩ হয়। তাইলে ভালো কথা। এবার যদি আ ৯৬ ৯, ৬, ৫ আছে, যেহেতু ৫ দিয়ে কাটা যাবে এটা বোঝাই যাচ্ছে। তাহলে ৫ দিয়ে যেহেতু কাটা যাবে, ৫ এক্কে ৫, হাতে থাকে ৪, ৪ ৪৬, ৫ ৯ ৪৫, আর ১ থাকে ১৫, ৩ ৫ ১৫, ১৯৩ হয়। আচ্ছা ভালো কথা। ১৯৩ কি ৩ দিয়ে কাটা যায়? যায় না। ১৯৩ ৩ দিয়ে কাটা যায় না। আ বাট ওকে, তা কাটলে তো দোষ নাই। ১৯২ ধরি এটাকে। মানে যেহেতু কাটা যাচ্ছে না, আমি হলো কাছাকাছি যাওয়ার ট্রাই করি। ঠিক আছে? ৩ দিয়ে যদি এটাকে কেটে ফেলি তাহলে আমার একটু হিসাব করতে সুবিধা হবে। ৩ ৬ ১৮, ১ থেকে ১৩, ৩ ৪ ১২ মানে ৬৪ দশমিক সামথিং আসবে। ৬৪.৩৩৩৩ হবে। তো আমি ধরলাম যে আচ্ছা ৬৪.৩ ধরলাম। ধরো ৬৪.৩ ধরলাম। ওকে? সো এরপরে পরের একটা স্লাইড নেই। ৬৪.৩ কে আমরা কি দিয়ে ভাগ করব? আমাদের তাহলে লাস্টে পাইলাম, ফাইনাল রেজাল্ট কি পাইলাম? ৬৩.৫ কে ৬৪.৩ দিয়ে আমাদের ভাগ করা লাগবে। সো তাহলে ভাগ তো আর এভাবে করা যায় না। ২ টারই আমি দশমিক উঠায়ে দেই। ঠিক আছে? ২ টারই আমি দশমিক উঠায়ে দেই। উপরে নিচের ২ টাকেই ১০ দিয়ে গুণ করলাম। সো ভালো কথা। এখন তাহলে আমার ৬৩৫ কে ভাগ করা লাগবে কি
দিয়ে ৬৩৫ কে ভাগ করা লাগবে ৬৪৩ দিয়ে। সো একটা দশমিক দিয়ে নিলাম 0 হলো। তাহলে এর মধ্যে তো মানে ৯ বার যাবে। যেহেতু আমরা একবার ফুললি দিতে পারলাম না। তাহলে ৯ বার যাবে। এটুকু নিয়ে প্যারা নাই, ৯ বার যাবে। সো দেখি তো আমাদের অপশনের কি কোনটা ৯ আছে? আমরা কি কোন কিছু ভুল করতেছি? আচ্ছা। তো চলো দেখি তো আমরা কোন কিছু ভুল করতেছি। তো ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ১ ঘন্টা চালাইছি। ১ ঘন্টা চালাইছি মানে ৬০ মিনিট আর ৬০ সেকেন্ড ৩৬০০। আচ্ছা এই জায়গায় আমরা ৬ বাদ দিয়ে দিছিলাম। সরি। এইজন্য এই যে আমি দেখেই বুঝছি যে এখানে একটা ঝামেলা হইছে। আচ্ছা ইনটু ৬ ছিল এখানে। আচ্ছা। ৬ যদি থাকে তাহলে তো একটু হিসাবটা চেঞ্জ হয়ে গেল। ওকে। তাহলে এটা যদি ৬ থাকে তাহলে ব্যাপারটা দেখতে হচ্ছে কেমন? ৬৩৫ ইনটু ৬ ইনটু ৬৪৩। আচ্ছা ৬৪৩ এর ভিতরে এটা দিয়ে এটা কেটে ফেলি। ঠিক আছে? আরেকটু ছোট করে ফেলি তাহলে হলো আমাদের হইছে। আমাদের যেহেতু অপশন টেস্ট করতে হবে। অপশন কাছাকাছি গেলেই হলো। সো আমাদের পারফেক্ট লাগবে না। আমরা একটু অপশনটা দেখেও ফেলি। অপশন যদিও সবগুলো অনেক কাছাকাছি। এটা আসলে তাহলে ক্যালকুলেটর ছাড়া করা কোয়াইট টাফ হবে। দেখি তাও কতদূর যেতে পারি। ৬ কে ৬ ৪ এর ভিতর যায় না ০, ৬ ৭ টা ৪২ ওকে ১০৭ এর মতো হবে। তো ১০৭ দিয়ে আমরা এখন কাকে ভাগ করব? ৬৩৫ কে ভাগ করব। ১০৭ দিয়ে ৬৩৫ এর ভিতরে ৫ বাদ যাচ্ছে। ৫ ৭ টা ৩৫ এর ৫ হাতে ৩ ৩৫ ৫ একে ৫ ৫৩৫ ঠিক আছে? বাকি থাকে কত? ১০০ বাকি থাকে। ১০০ দশমিক দিলাম ১০০০ হয়ে গেল। তাহলে ১০৭ এর ভিতরে কি ১০ বার যাবে না? বাট হলো ৯ বার যাবে। ১০ বার গেলে তো ১০৭০ হয়ে যেত। ৯ বার গেলে একটু কম হবে। ৭ ৯ ৬৩ ৩ হাতে ৬ আম ৬ বসায় দিলাম ৯ একে ৯ ৯৬৩ হলো। ৯৬৩ যদি হয় তাহলে আমার আ আল্টিমেটলি এরপরে বাকি থাকতেছে কত? বাকি থাকতেছে ৭ ৩ ৩৭ বাকি থাকতেছে। আবার 0 এনে তারপর হলো আরো কয়েকবার দেওয়া যাবে। হয়তো ২-৩ বার দেওয়া যাবে। ঠিক আছে? ৩ বার দেওয়া যাবে। 5.93 দেখি যদি আমরা একটু কম বেশি ধরছি তবে এই যে দেখো 5.93 আসছে আমাদের উত্তর হলো 5.92 যদিও একটু আমরা রিস্ক নিয়ে ফেলছিলাম একটা সেটা হলো যে আমরা এই যে অনেক জায়গায় হলো না আমরা রিস্ক খুব বেশি একটা নেই নাই কিন্তু। আমরা কিন্তু হ্যাঁ, আমি ভাবতেছিলাম আচ্ছা অনেক বেশি রিস্ক নিছি। রিস্ক নেই নাই কি ওই যে ৬৪.৩ ধরছিলাম। আমি যদি এই ০.৩ না ধরতাম তাহলে রেজাল্ট দেখা যেত আরেকটু কম বেশি আসতেছে। তারপর আমরা এই জায়গায় কাটাকাটি করার সময় ওই যে ১ বাদ দিয়ে দিছি। সো এরকম ১ একটু বাদ দেওয়া যায়। হিসাবের সুবিধার্থে ৩ দিয়ে যাচ্ছে না, গুণ ভাগ করছো ৩ দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তুমি ১ একটু কম বেশি ধরে নিতে পারো। তবে মাথায় রেখো যেহেতু আমি একটু ১ কম বেশি ধরছি। সো আমার রেজাল্ট একেবারে পারফেক্ট আসবে না বাট কাছাকাছি আসবে। খুব বেশি চেঞ্জ করলে রেজাল্টটা খুব বেশি চেঞ্জ হয়ে যেত। ইউজুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার এত ক্লোজ অপশন দিবে না। হয়তো এই ম্যাথই দিতে পারে বাট অপশন ধরো চেঞ্জ করে দিছে। দিতে পারে 5.92, 6.92, 7.92, 8.92 সো মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা ইউজুয়ালি ওই দিকের অপশনগুলো মানে দশমিকের পরে ইউজুয়ালি আ ঝামেলা করে না এরকম। কারণ ক্যালকুলেটর নাই। আচ্ছা, এবার আসি ক্রোমিয়াম সালফেট দ্রবণে ৩ ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ করছো। ক্রোমিয়াম সালফেটের সংকেত আগে লিখি তাহলে আমাদের সব সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3 Cr2SO4 যেহেতু তার মানে তোমার এখানে কি হইছে? Cr2SO4 মানে হলো তোমার এখানে ক্রোমিয়ামের হলো আ জারণ সংখ্যা কত? 3+ আর সালফেটের তো আমরা অ্যাজ ইউজুয়াল জানি 2- তো 3+ নিয়ে আমাদের কথা। ৩ ফ্যারাডে বিদ্যুৎ দিছো। তাইলে তুমি ভাবো ৩ ফ্যারাডে ৩ ফ্যারাডে বিদ্যুৎ ৩ ফ্যারাডে বিদ্যুৎ Cr3+ এ দিচ্ছ। তো তাহলে Cr3+ করবে কি? প্রত্যেক একটা তৈরি হবে কত? যেহেতু ওরা একেকজন ৩ টা করে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তার মানে আল্টিমেটলি ৩ মোল ইলেকট্রন। ৩ ফ্যারাড ইলেকট্রন মানে তো ৩ মোল ইলেকট্রন, তাই না? ৩ ফ্যারাডে বিদ্যুৎ মানে ৩ মোল ইলেকট্রন। ৩ ফ্যারাডে মানে ৩ মোল ইলেকট্রন। সো আল্টিমেটলি তাহলে ৩ মোলের ভিতরে প্রত্যেকে ৩ টা করে নিচ্ছে। তাহলে ক্রোমিয়াম তৈরি হবে কয়টা? ক্রোমিয়াম তৈরি হবে ১ মোল ক্রোমিয়াম তৈরি হবে। তাহলে ১ মোল ক্রোমিয়াম তৈরি হবে। মানে লজিকটা কি বুঝতেছো? যে ৩ মোলের ভিতরে প্রত্যেকে নিতেছে ৩ টা করে। তাহলে ক্রোমিয়াম তৈরি হবে কত? ১ মোল। তাহলে ১ মোল ক্রোমিয়াম তৈরি হয়ে যাবে। ১ মোল ক্রোমিয়াম এখন ক্রোমিয়ামের মোলার ভর হলো এখানকার চ্যালেঞ্জ। ক্রোমিয়ামের মোলার ভর কত? ৫২ গ্রাম। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হবে উত্তর ৫২ গ্রাম। ওকে আরো কয়েকটা ম্যাথ সলভ করব। যদি না বুঝে থাকো সামনেই বুঝে যাবা। এই যে দেখো Al3+ ৩ টা ইলেকট্রন নিবে। তো ৯ গ্রাম অ্যালুমিনিয়াম তুমি তৈরি করতে চাইতেছো বিদ্যুৎ কতটুকু হবে? তো আমরা একটু দেখি। আমি যদি ১ মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে চাই তাহলে মানে Al3+ থেকে অ্যালুমিনিয়াম তৈরি করতে চাই তাহলে আমার বিদ্যুৎ লাগবে কত? প্রত্যেকে নেয় ৩ টা করে। তাহলে ১ মোলের জন্য লাগবে ৩ মোল ইলেকট্রন। ৩ মোল ইলেকট্রন মানে কত? ৩ মোল ইলেকট্রন মানে আমি বলতে পারি ৩ ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। আচ্ছা ভালো কথা। তাহলে ১ মোল অ্যালুমিনিয়াম মানে আবার কত? ১ মোল অ্যালুমিনিয়াম মানে ২৭ গ্রাম, তাই না? অ্যালুমিনিয়ামের মোলার ভর হলো ২৭। তাহলে ২৭ গ্রামের জন্য লাগে ৩ ফ্যারাডে। ১ গ্রাম ঐকিক নিয়ম মারি চলো। ঐকিক নিয়ম আমাদের খুব পরিচিত লাগে। সো মারলে সহজ লাগে। তো ৩ ইয়ের জন্য ১ গ্রামের জন্য লাগবে ৩/২৭ ফ্যারাডে। আর এখন চাইছে কত? ৯ গ্রামের জন্য কত লাগবে? ৯ গ্রামের জন্য দিয়ে এবার হলো মারি, এটা করি। ৯ গ্রামের জন্য লাগবে ৩ × ৯/২৭
তাহলে তো মিলেই গেছে, তাই না? ৩, ৯, ২৭ আর ২৭ কাটাকাটি হয়ে গেলে ১ ফ্যারাডে হয়ে যায়। তাহলে তোমার কত হবে? ৯ গ্রামের জন্য ১ ফ্যারাডে লাগবে। ঐকিক নিয়ম করবে এগুলোর ক্ষেত্রে যে কয়টি ইলেকট্রন লাগবে, কতটুকু তোমার দিতে হবে। সো ১ ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। ১ মোল ২৭ গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? আমরা জানি যে ১ মোল অ্যালুমিনিয়াম এটার জন্য এটার L3+ থেকে অ্যালুমিনিয়াম করতে আমাদের লাগে ৩ মোল ইলেকট্রন। ৩ মোল ইলেকট্রন মানে কত? ৩ মোল ইলেকট্রন মানে ৩ ফ্যারাডে। আর ১ মোল অ্যালুমিনিয়াম মানে ২৭ গ্রাম। আরে পরীক্ষায় তো প্রশ্নে তো ২৭ গ্রামই চাইছে। সো ২৭ গ্রাম কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। সো ২৭ গ্রামের জন্য তোমার হলো ৩ ফ্যারাডে। ঠিক আছে? ২৭ গ্রামের জন্য ৩ ফ্যারাডে। সো তাহলে আমরা এটা অলরেডি পেয়ে গেছি। ২৭ গ্রামের জন্য ৩ ফ্যারাডে লাগবে। আচ্ছা, অ্যানোডে তড়িৎদ্বারে কি ঘটে? অ্যানোড জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। আমি সবসময় এভাবে মনে রাখতাম যে আমরা কখনো ক্যাথোড আগে বলি না। মানে আমি এটলিস্ট নিজের পড়ার স্টাইলটা এভাবে বানায় নিয়েছিলাম যে আমি সবসময় অ্যানোড, ক্যাথোড এইভাবে বলতাম। ক্যাথোড, অ্যানোড বলতাম না। অ্যানোড, ক্যাথোড এবং আমরা যখন জারণ, বিজারণ বলি, কেউ বলে না বিজারণ, জারণ। সবাই বলে জারণ, বিজারণ। বা সবাই বলে রিডাকশন হ্যাঁ, জারণ-বিজারণ বলে। ঠিক আছে? রিডাকশন অক্সিডেশন বলো না, ঝামেলায় পড়বা। আচ্ছা। সো মানে জাস্ট টোটকা বুদ্ধি একটা আ অনেকে মুখস্থ করে ফেলে, মুখস্থও করতে পারো অথবা তুমি এই কাহিনী করতে পারো যে আচ্ছা জারণ। অ্যানোড হলো জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। আচ্ছা, সো গেল। এবার যদি যাই ড্যানিয়েল সেল তৈরি করতে অ্যানোড রূপে কোনটা ব্যবহার করা হয়? ড্যানিয়েল সেল বা ড্রাই সেল এখানে তৈরি করতে তোমার হলো ড্যানিয়েল সেল তৈরি করতে এখানে তোমার হলো ড্রাই সেল না। ড্যানিয়েল সেল তৈরি করতে জিঙ্কটা অ্যানোড হিসেবে ব্যবহার করে আর কপার হলো ক্যাথোড হিসেবে। দেখো Zn N আছে, অ্যানোডের দ্বিতীয়তে N আছে, AN Zn, AN তাহলে অ্যানোডে Zn ইউজ করব জিঙ্ক। আর কপার ক্যাথোড ক, খ মিল আছে। ঠিক আছে? তাহলে এখন কথা হলো যে ভাই তাহলে আমি না হয় বুঝলাম যে জিঙ্ক তাহলে এইটা নাকি এইটা? তো দেখো Zn প্লাস দেখেই তুমি বুঝতেছো এটা ভুল। ঠিক আছে? Zn2 প্লাস হয়। Zn কখনো ইউজুয়ালি প্লাস হয় না। ঠিক আছে? তাহলে Zn2 প্লাস এটাই হবে অ্যানোড রূপে ব্যবহার। লবণ সেতুতে কোনটা ব্যবহার করে? লবণ সেতুতে কোন লবণ ইউজ করে? খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। এটা একেবারে যে কয়টা লবণের নাম দেওয়া আছে সবগুলো পড়ে ফেলবা। এখানে হলো তোমার কোনটা যে KNO3 এইটা হলো তোমার ইউজ করে KNO3, KCl এগুলো ইউজ করা হয় লবণ সেতুতে। ওকে? আচ্ছা। সো এখন যদি আমরা আসি যে মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ী কোষে মাঝে পানি দেওয়া হয় কেন? পানি দেওয়া হয় আমরা জানি যে আপেক্ষিক গুরুত্ব একটা নির্দিষ্ট পরিমাণ রাখতে হয়। ওটা যদি আপ ডাউন হয়ে যায় তখন হলো পানি দিয়ে সেটাকে লঘু করে নিতে হয়। ইউজুয়ালি গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে গেলে কিন্তু বিপদ। তখন একটু লঘু করে নিতে হয়। তো এইসব ঠান্ডা-ফান্ডা এইসব করার জন্য না H2S এর আপেক্ষিক গুরুত্ব ঠিক রাখার জন্য এটা করা হয়। ওকে? এবার যদি দেখি লেড স্টোরেজ ব্যাটারির সংকেত বা কোষ ডায়াগ্রাম কত? নাম দেখো লেড স্টোরেজ তার মানে লেড থাকবে। তো এখন ভাই লেড তো সবগুলার মধ্যে দিয়ে রাখছে। লেড তো ভাই সবগুলার মধ্যে দিয়ে রাখছে। তো বিপদে ফেলায় দিল। তো লেড স্টোরেজে হাইড্রোজেন থাকবে না, বাদ দিই এটা। আ লেড স্টোরেজে কপার থাকবে না ভাই এটা খুবই অদ্ভুত একটা জিনিস, বাদ দিলাম এটা। আ লেড স্টোরেজে H2SO4 থাকে। ইয়েস। লেড স্টোরেজে এই জিঙ্ক থাকবে না। ঠিক আছে? কপার, জিঙ্ক এগুলো থাকবে না। এরকম কোন ব্যাটারি নাই। লেড স্টোরেজে একটু আগে যে দেখলাম যে H2SO4 এর লেড স্টোরেজে তো পানি দিতে হয়। যাদের বাসায় যে আইপি সেট ব্যাটারি আছে ওগুলো হলো লেড স্টোরেজ ব্যাটারি। তো ওইগুলোতে পানি দেয় না মাঝে দেখছো স্পেশাল এক রকমের পানি দেয়। তো ওই পানিটা হলো তোমার আ এই যে H2SO4 এর ঘনমাত্রাকে ঠিক রাখার জন্য দেয়। সো আমাদের ওই ব্যাটারির মধ্যে H2SO4 থাকে। ঠিক আছে? ওই ব্যাটারির কিন্তু ভিতরের জিনিসপাতি হাতে পড়লে হাত পুড়ে যাবে। গাঢ় H2SO4 ওকে? এবার যদি যাই কোনটিকে রিচার্জ করা যায়? রিচার্জ করা যায় লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি অ্যালকালি কোষ না অ্যালকালি জ্বালানি কোষ করা যায় না। এটা হলো ওই যে ফুয়েল সেল, অ্যালকালি ফুয়েল সেল AFC। শুষ্ক কোষ, ড্রাই সেল, ঘড়ির ব্যাটারি কোনদিন রিচার্জ করে না। বা টিভি রিমোটের ব্যাটারি, শুষ্ক কোষ, ড্রাই সেল এগুলো রিচার্জ করা যায় না। লিথিয়াম ব্যাটারি হলো কোথায় পড়ছো? লিথিয়াম ব্যাটারি হলো হার্টের পেসমেকারে ইউজ করে। তো পেসমেকারের ওখানে দেখবা যে লেখা আছে যে ৫ থেকে ১০ বছর পর্যন্ত এই ব্যাটারি চলে। তারপর ৫ থেকে ১০ বছর পর আবার হার্টে ছোট্ট একটা এখানে বুকে একটা অপারেশন করে ব্যাটারি চেঞ্জ করতে হয়। সো এমন না যে লিথিয়াম ব্যাটারি পেসমেকারের মধ্যে বসাইছে একটা চার্জার ঢুকায় এখানে চার্জ দিবে। সো এগুলো চার্জ দেওয়া যায় না। চার্জ দেওয়া যায় লিথিয়াম আয়ন ব্যাটারি। সো লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় থাকে? লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় থাকে এটাও শুনে নাও। লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের মোবাইলে থাকে। সো ভাই মোবাইলে চার্জ দেই না আমরা। সো যেহেতু মোবাইলে চার্জ দেই তার মানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা চার্জ দিতে পারি। কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়? শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ক্যাথোড ক, ক এইভাবে মিলায় পড়বা। আর অ্যানোড সবসময় জিঙ্ক। দেখো শুষ্ক কোষ বলো, ড্যানিয়েল সেল বলো, জিঙ্ক হলো অ্যানোড। ঠিক আছে? জিঙ্ক হলো অ্যানোড। শুষ্ক কোষ আর ড্যানিয়েল কোষ ২ জায়গায় জিঙ্ক হলো অ্যানোড। আর ক্যাথোড ড্যানিয়েল সেলে ক্যাথোড হলো কপার আর এই ড্রাই সেলে ক্যাথোড হলো কার্বন দণ্ড। ২ টার মধ্যে আবার মিল কি? ক, ক মিল আছে। ঠিক আছে? কার্বন দণ্ড এটা হলো উত্তর। ঠিক আছে? এটা হলো ক্যাথোড। ক্যাথোড চাইছে এটা হলো উত্তর। এবার যদি আসি ধাতু ক্ষয়প্রাপ্ত হয় কোন ধরনের বিক্রিয়া দিয়ে? ধাতু ক্ষয়প্রাপ্ত হয় জারণ-বিজারণ বিক্রিয়ায়। জারণ হলে ওই জায়গা থেকে ওই যে অ্যানোডটা ক্ষয় হয়ে ক্যাথোডে এসে জমা হতে থাকে ধাতু, তাই না? জারণ-বিজারণ হলে তখন একদিকে ক্ষয় হয়, আয়নিত হয়ে যায়, আরেকদিকে এসে জমা হতে থাকে। আচ্ছা, একটা ম্যাথ চলে আসছে AgNO3 দ্রবণে AgNO3 মানে কি? Ag+ মানে ও একটা ইলেকট্রনের লোভ আছে ওর। তো গেল তার মানে এখানে Ag+ যেহেতু তার মানে N হলো 1 N হলো 1 আচ্ছা সূত্র লিখতেছি পরে। আচ্ছা
এত অ্যাম্পিয়ার মানে আমরা I পেয়ে গেছি, I পেয়ে গেছি। তারপরে হলো তোমার 1.61 গ্রাম। এটা হলো কত? W পেয়ে গেছি। ঠিক আছে? W পেয়ে গেছি। তাহলে এবার যদি দেখি কতক্ষণ মানে T বের করতে বলছে। আচ্ছা। আর যেহেতু AG বলা আছে, AG থেকে আমরা হলো ওর M ও জানি। ঠিক আছে? M ও জানি আর ফ্যারাডে তো আমাদের মুখস্থ ৯৬৫০০ কুলম্ব। এটা আমাদের মুখস্থ যে ৯৬৫০০ কুলম্ব। আর M কত? AG এর M হলো ১০৮। তাই না? সিলভারেরটা মুখস্থ রাখবা। সিলভার হলো ১০৮। ঠিক আছে? সিলভার হলো ১০৮। কয়েকটা জিনিসের মোলার ভর মুখস্থ রাখতেই হবে। কেমিস্ট্রিতে অনেকগুলার। ঠিক আছে? ১ম ৩০ টা তো মুখস্থই রাখবা। তারপরে যে সিলভার, গোল্ড, লেড এরকম কয়েকটা আয়োডিন-টায়োডিন এই কয়েকটা একটু মনে রাখবা। ওকে। সো এবার ম্যাথ করি। ম্যাথ কি? W ইকুয়ালস টু ZIT বা আরো শর্টে আমরা করে ফেললাম যে MIT বাই NF। তাই না? আমি ফুলটা একবারেই লিখে ফেললাম। তাহলে ভ্যালু গুলো বসাই। W এর ভ্যালু দেওয়া আছে। W এর ভ্যালু দেওয়া আছে কত? W এর ভ্যালু দেওয়া আছে হলো তোমার 1.61। তারপরে হলো M এর ভ্যালু কত? M এর ভ্যালু হলো ১০৮। I এর ভ্যালু কত? I এর ভ্যালু হলো 1.2। T বের করতে বলা হইছে। সো T জানি না। N হলো 1 আর F হলো ৯৬৫০০। সো তার মানে আমাদের এগুলো এখন কাটাকাটি, গুতাগুতি সব করা লাগবে। আচ্ছা না, কাটাকাটি করার আগে ওই টি টাকে আলাদা করে নিই। ঠিক আছে? সো তাহলে টি কে মনে করো যে রাখলাম। এদিকে টি টাকে রাখলাম। রেখে আ এইগুলো নিচেরগুলো উপরে গুণ করে দিলাম। 1.61 এর সাথে ভাই ১ গুণ করে দিলে তো আর কিছু হবে না। তাই ১ আর রাখলাম না। ৯৬৫০০ করে দিলাম। ঝামেলা যত কমানো যায়। আর নিচে ১০৮ রে দিলাম আর 1.2 কে দিলাম। সো তার মানে আমাদের এখন এইটার কাটাকাটি করতে হবে, হিসাব করতে হবে। তাহলে পরের স্লাইডে যাই চলো। আরেকটা এক্সট্রা স্লাইড নিয়ে আমরা হিসাব করি। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হলো T equals to 1.61 ইনটু ৯৬৫০০। ভালো কথা। আর নিচে পাইলাম কি? নিচে পাইলাম হলো আমরা ১০৮ ইনটু 1.2। ১০৮ ইনটু 1.2। সো এখন কথা হলো যে আমি এটা 1.61 ধরলে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি এত ঝামেলা করতে চাচ্ছি না। আমি এটা 1.6 ধরবো। ঠিক আছে? তাহলে আমার দশমিক উঠানো সুবিধা হবে। উপরে নিচে উভয় পক্ষকে ১০ দিয়ে গুণ করলাম। দিয়ে মানে লাইক দশমিক উঠায় দিলাম। উপরে নিচে উভয় পক্ষকে গুণ করে ১০ উঠায় দিলাম। তাহলে আমার হয়ে গেল কত? হয়ে গেল এখন ১৬। ঠিক আছে? আর নিচে হয়ে গেল ১২। ঠিক আছে? আশা করি বুঝছো। এটা স্লাইডে আর রাখলাম না। ১৬ আর ১২ করে দিলাম একবারে ইনস্ট্যান্টলি। এখন কাটাকাটির পালা। এবার হলো ঝামেলার পালা, এবার হলো কাটাকাটির পালা। আসো কাটাকাটি করি। তো ১২, ১২ কে আমরা আচ্ছা ১৬ আর ১২ আগে কাটাকাটি যাই। সুন্দর করে কাটাকাটি চলে যায়। এটা হলো ৪ ৪ ১৬, ৩ ৪ ১২। আচ্ছা। ৩ দিয়ে এখন ৯৬৫০০ কে কাটা যায় কিনা চলো দেখি। ৩ দিয়ে যদি আমি ৯৬৫০০ কে কাটি তাহলে কাটতে থাকি। ভয় না পেয়ে কাটতে থাকি। চলো। ৩ ৩ ৯, ৩ দুগুণী ৬। আ তারপরে হলো একবার যাই। ঠিক আছে? একবার গেল। ৩ ত্রিক ৯, ৩ দুগুণী ৬ একবার গেল। তাহলে আরো ২ ২০ বাকি থাকে। তাহলে ৬ ২০ এর মধ্যে ৬ বার গেল ৩১৮ আরো ২০ থাকে। আরো ৬ আবার ২ বাকি থাকে। তাহলে ৬ ৬ ৬ ৬ এরকম চলতে থাকবে। সো অত কিছু আর নিলাম না, এটুকুই নিলাম। ৩ ২ ১ ৬ ৬ আচ্ছা। এবার দেখি ১০৮ এর সাথে ওটা কাটাকাটি যায় কিনা কেমনে বুঝবো? দেখো তোমরা জানো কিনা যে ৩ দিয়ে একটা সংখ্যাকে কাটা যাবে কিনা সেটা কিভাবে চেক করে? সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করে। ১০৮ কে ৩ দিয়ে কাটা যাবে? কি মনে হয়? ১, ০ আর ৮ যোগ করো। কত হয়? ৯। ৯ কে যদি ৩ দিয়ে কাটা যায় তার মানে ১০৮ কেও ৩ দিয়ে কাটা যাবে। আর এবার দেখি এইটাকে ৩ দিয়ে কাটা যাবে কিনা দেখি। দশমিকটা বাদ দিই চলো। ৩ আর ২ এ কত? ৫ আর ১ এ ৬, ৬ আর ৬ ১২ আর ৬ ১৮। ১৮ কে তো ৩ দিয়ে ভাগ করা যায়। সো তার মানে ওই উপরের সংখ্যাটাকেও দশমিক ধরো আমরা বাদ দিলাম। অত ঝামেলার মধ্যে যাব না যেহেতু হাতে, হাতে করতেছি। তার মানে এটাকেও ৩ দিয়ে কাটা যায়। তাহলে যেহেতু ২ টাকেই ৩ দিয়ে কাটা যায়, চলো ৩ দিয়ে একটু কাটি। আমাদের তাহলে ছোট করতে থাকি। ৩ দিয়ে এটাকে যদি কাটি তাহলে আসে কত? ৩ তিরিক্ষে ৯, ৩ ছয় ১৮, ৩৬ আসে। আর এটাকে যদি ৩ দিয়ে কাটি, ৩ এক্কে ৩, ২ এর ভিতরে যায় না। সো ০, ৩ ৭ টা ২১ আর কত হলো তোমার ৩ ৭ টা ২১ হ্যাঁ, ১০৭ আর হলো আ ৬ এর ভিতরে কয়বার যায়? ৬ এর ভিতরে ২ বার যায়, ৬ এর ভিতরে ২ বার যায়। সো আমার তাহলে এরকম আসলো একটা। ৩৬ আর হলো আসলো। আচ্ছা ৪ দিয়ে এবার ৩৬ কে কাটা যায়। ৪ দিয়ে ৩৬ কে কাটলে ৯ চলে আসে। ওইটাকে এখন ৯ দিয়ে ভাগ করতে হবে। যাক দেখো, আমরা কিন্তু একটা মানে অনেক মনে হতে পারে যে প্যারা, বাট হলো সহজ একটা জায়গায় চলে আসছি। ৯ দিয়ে এখন ১০৭, ২২, ২২ কে ভাগ করলে আমার রেজাল্ট চলে আসবে। দেখো বিশ্বাস করো এই টাইপের ম্যাথ একটা থাকবে তোমার পরীক্ষায় বা সর্বোচ্চ হলে ২ টা থাকবে। তুমি কি এই ২ টা তুমি করে মার্ক নিতে চাও না? যদি মার্ক নিতে চাও তোমার এখন কষ্ট করতে হবে। আর যদি তখন মার্ক নিতে না চাও কষ্ট না করলেও চলবে। ওকে? সো চলো দেখি এখন। আ সেটা হলো কি? কয়বার যাচ্ছে? ৯ হলো ১০ এর ভিতরে একবার যায়। সো তাহলে গেল। ১ বাকি থাকে ১৭। ১৭ এর ভিতরে কয়বার যায়? ১৭ এর ভিতরেও একবার যাচ্ছে। সো তাহলে ৯ কে ৯ বাকি থাকতেছে কত? ৮ বাকি থাকলো। ২ নামাইলাম। ৯ ৯ ৮১ আ ৯ ৯ ৮১ তাহলে ১ বাকি থাকে ১২। ১২ এর ভিতরে আবার একবার গেল। সো গেল ১২ এর ভিতরে একবার গেল ৯।
তাহলে তোমার ৩। আচ্ছা দেখি আমার তো মনে হচ্ছে যে কোথাও একটা মনে হয় উল্টা-পাল্টা প্যাচ লাগাইলাম নাকি আমরা? আচ্ছা না উল্টা-পাল্টা প্যাচ লাগাই নাই। ঠিক আছে, হইছে। আচ্ছা ঠিক আছে। সো না ঠিকই আছে। হ্যাঁ, তাহলে আমাদের গেল। এখন রেজাল্ট কি আসলো? টি এর রেজাল্ট আসলো। তার মানে টি এর ভ্যালু আমরা বের করছি, তাই না? ৯৬,৫০০ আমরা ঠিকঠাক ভাগ করছিলাম, সবই করছিলাম। হয়তো কোথাও এক জায়গায় আমি একটু আগে খাতায় করছিলাম তখন একটু অন্যরকম আসলো অল্প একটু। হয়তো কোথাও আমি একটাকে একটু বসাইতে ভুল করছি। বাট ওকে রেজাল্ট কাছাকাছি চলে আসছে আমাদের। ওকে? সো ১১৯১ আমরা কি পাইছি? টি পাইছি। এটাতে টি ইউজুয়ালি যখন আমরা বের করি কিসে বের করি জানো? কোন এককে বের করি? আমরা সেকেন্ডে বের করি। সো আমরা সেকেন্ডে পাইছি যে ১১৯১ সেকেন্ড পাইছি। আচ্ছা ভালো কথা। সো এই যে সেকেন্ড এককে আমরা পাইলাম, এখন আমাদের কি করতে হবে? আ হ্যাঁ, আচ্ছা। সো এটাকে আমাদের হলো যদি পরীক্ষার অপশন দেখো তাহলে দেখবে যে মিনিটে আছে। সো আমাদের এখন মিনিটে নিতে হবে। যদি সেকেন্ডকে আমরা মিনিটে নিতে চাই কি করব? ৬০ দিয়ে ভাগ করব, তাই না? যেহেতু ৬০ সেকেন্ডে ১ মিনিট আমরা ৬০ দিয়ে ভাগ করব। সো ১১৯১ আরো এখনো ভাগ বাকি আছে, তাই না? ভাগ এখনো আমাদের শেষ হয় নাই। ১১৯১ কে আমরা ৬০ দিয়ে ভাগ করব। সো করলে আমাদের মিনিটে চলে আসবে। ৬০ দিয়ে মানে দেখো ৬০ দিয়ে হলো যেহেতু ভাগ করতেছি, মানে অলমোস্ট তুমি বুঝেও গেছো যে হলো আচ্ছা ২ দিয়ে ২ না আচ্ছা ঠিক আছে। ১ দিয়ে দিলাম। নরমালি ভাগ করি। ১১৯ এর ভিতরে একবার গেল। ঠিক আছে? ১১৯ এর ভিতরে একবার গেল। বাকি থাকে কত? ৫৯। দিয়ে ১ নামাইলাম। এর মধ্যে কয়বার গেল? ৯ বার গেল। ৯ বার গেলে কি হবে? ০, ৬, ৯ ৯ বার গেল? হ্যাঁ, ৬, ৯ ৫৪ ঠিক আছে? ৬, ৯ ৫৪ সো বাকি থাকে কত? ৫১ বাকি থাকে। ঠিক আছে? ১ আর ৫ বাকি থাকে। আচ্ছা ৫১ বাকি থাকে। দশমিক দিলাম। তাহলে দশমিক দেওয়ার ফলে এখানে একটা শূন্য চলে আসলো। এর ভিতরে কয়বার যাই? এর ভিতরে আবার হলো ৯ বার ৮ বার যাই। ঠিক আছে? লাইক এরকম ৮ বার যাই। ৮ বার গেলে ৬ টা ৪৮ ৪৮০ তারপর বাকি থাকে কত? বাকি থাকে হলো ৩০ বাকি থাকে শূন্য। ১১ থেকে দিলাম ৩০ বাদ থাকে। আ যেহেতু আরেকটা শূন্য আমি নামাইতে পারবো ৫। ঠিক আছে? সো মোটামুটি এই যে পারফেক্ট রেজাল্ট আমি পেয়েও গেছি ৩০০। সো এখন কথা হলো যে আমরা কি কোথাও একটু কম বেশি ধরছিলাম? আমরা একটু মনে হয় একটু কম বেশি ধরছি কোথাও। ঠিক আছে? আমরা একটু এক জায়গায় মনে হয় কম বেশি ধরে ফেলছি। ১ পয়েন্ট ওই যে 61 এর জায়গায় ১.6 ধরে নিছি। তো আমরা একটু হাবিজাবি করছি। এইজন্য আমাদের হইছে কি? আমাদের হলো এখানে রেজাল্ট ১৯.৮৫ আসছে। কারণ আমরা ১.6 ধরে নিছি। তো ১.6 এর পরে যদি আমরা ১.61 ধরতাম ইন কেস তাহলে এটা ১৯.৮৫ মিনিট না এসে ২০ মিনিট আসতো। সো যাই হোক আমাদের যেটা রেজাল্ট আসছে এটা আমাদের এত মিনিট। আমাদের এত মিনিট রেজাল্ট আসছে। সো দেখি এর কাছাকাছি কোনটা আছে? এর কাছাকাছি আছে একটা ২০ মিনিট। ঠিক আছে? ২০ মিনিট হলো রেজাল্ট। সো আশা করি বুঝে গেছো। এরকমই কাছাকাছি আসবে তুমি যদি ভালো মতন করো। আচ্ছা, এবার আসি পরেরগুলো করি। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহ কোনটা? আমরা জানি ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী ধাতু দেখলেই দেখো এর মধ্যে একটাই ধাতু আছে কপার। ৪ টা অপশন পড়বা তাহলেই তুমি বুঝে যাবা। ১ম অপশনই দাগাইতে যাবা না। তাহলেই শেষ। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হয়? আমাদের অ্যানায়নের আর ক্যাটায়নের যে সক্রিয়তা সিরিজ সেটার হলো ছন্দ জানতে হবে। সো অ্যানায়নের সক্রিয়তা সিরিজের একটু ছন্দটা আমি তোমাদের বলে দিই উপর থেকে নিচে। সো অ্যানায়নের সক্রিয়তা সিরিজের ছন্দটা হলো আমি মনে রাখতাম এভাবে নট সো কুল, নট সো কুল, ব্রিং ঠিক আছে? ব্রিং ওয়াটার ঠিক আছে? নট সো কুল ব্রিং ওয়াটার ঠিক আছে? নট সো কুল ব্রিং ওয়াটার। সো এটা দিয়ে কি মনে রাখতাম? দেখো নট সো কুল ব্রিং ওয়াটার দিয়ে আমি মনে রাখতাম, নট দিয়ে মনে রাখতাম NO3 মাইনাস। তারপর সো দিয়ে মনে রাখতাম SO4 2 মাইনাস। আচ্ছা কুল দিয়ে মনে রাখতাম ক্লোরাইড, Br দিয়ে মনে রাখতাম ব্রোমাইড আগে আসবে। তারপরে ING দিয়ে মনে রাখতাম আয়োডাইড আসবে। আর ওয়াটার তো আসলে ডিরেক্ট ওয়াটার থাকে না OH মাইনাস। সো এইটা হলো সিরিয়াল। সো এই সিরিয়ালের যে হলো উপরে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সো সরি যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সো এখানে সব থেকে নিচে হলো OH মাইনাস। যে যত নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সো তাহলে এখানে OH মাইনাস হলো তোমার এখানে আগে চার্জ মুক্ত হবে। ওকে? তারপরে যদি দেখি কপার সালফেট দ্রবণে ১ ফ্যারাডে তড়িৎ পরিচালনা করলে কতটুকু কপার সঞ্চিত হবে? খুবই সহজ জিনিস। দেখো যেহেতু Cu নিয়ে কথা হচ্ছে, Cu2+ নিয়ে কথা হচ্ছে তাহলে আমরা যদি দেখি আচ্ছা এখানে আ ম্যাথ না করলেও আসলে হয়ে যায়। ম্যাথ যদি করতে চাও করতে পারো। আর ম্যাথ না করলে আচ্ছা ম্যাথ না করে আর কিভাবে হবে? এই যে দেখো কপারের জন্য প্রত্যেকটা কপারের জন্য লাগে ২ টা করে ইলেকট্রন, তাই না? তুমি দিছো কয়টা ইলেকট্রন? ১ ফ্যারাড ইলেকট্রন দিছো। তার মানে কি? এখন তুমি যেহেতু ১ ফ্যারাড ইলেকট্রন দিছো তার মানে হলো তোমার ১ মোল কপার হবে না, ০.৫ মোল কপার হলো তোমার ০.৫ মোল কপার হলো তৈরি হবে। ১ মোল কপারের ভর কত? ৬৩.৫ গ্রাম। ১ মোল কপারের মোলার ভর ৬৩.৫ গ্রাম। তাহলে হাফ মোল কপারের মোলার ভর কত? ৬৩.৫/২ মানে অর্ধেক হয়ে যাবে। সো ৬৩.৫ এর অর্ধেক হলো কত? ৬ এর ভিতরে ৩ আ ১ বার গেল। ১৫ এর ভিতরে যাই ৭ বার। দশমিক দিলাম একটা ৫ ঠিক আছে? ৩১.৭৫ গ্রাম। মানে এই তো ২ দিয়ে ভাগ করলাম।
ভাগ করা তো বুঝতেছো নাকি? নাকি এগুলো আবার বুঝাইতে হবে যে ৬ ৩ দুগুণে ৬, ৩ এর ভিতরে ১ বার যায় তাহলে ১ আর বাকি থাকে কত? ১ বাকি থাকে ১ আর ওইদিকে ৫ আছে ১.৫ তো ১.৫ যেহেতু ভাগ করব তাহলে আগে আমি একটা দশমিক বসায় নিলাম। দিয়ে হলো ১৫ র ভিতরে ধরলাম ১৫ র ভিতরে ৭ বার যায় ৭ দুগুণে ১৪ তারপরে আরো কত বাকি থাকে? ১ বাকি থাকে ০ দিয়ে ১০ করলাম ১০ এর ভিতরে ২ গেলে ৫ হয়। সো ৩১.৭৫ হয়। মানে ৬৩.৫ এর অর্ধেক। আচ্ছা সিউ এর সাথে কোনটা ক্যাথোড হিসেবে উপযুক্ত হবে? আমাদের এবার ক্যাটায়নের হলো সক্রিয়তা সিরিজটা জানা লাগবে। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ হলো তো বিশাল লম্বা। আমি হলো ভাগ করে পড়তাম। ভাগ করে পড়তাম এইভাবে। কে না বাকে ম্যাগাইভার এলো। কে না বাকে ম্যাগাইভার এলো, ম্যাগাইভার এলো। ঠিক আছে? আমি একবারই দেখাইতেছি বাকিগুলো তোমরা একটু মিলায় নিবা। মনে যেন ক্রিম ফিরে। ঠিক আছে? মনে যেন ক্রিম ফিরে। মনে যেন ক্রিম ফিরে। ক্রিম বাংলায় লিখলে লিখো। হুট করে বাংলিশ করে ফেললাম। সিডি এগুলো খুবই অদ্ভুত। সিডি কোনি সোনা পাবে। সিডি কোনি সোনা পাবে হাই। আর এইদিকে কোথাকার হাজি পিটাবে আমায়। কোথাকার হাজি আ কোথাকার হাজি হ্যাঁ, পিটাবে আমায়। তো খুবই উইয়ার্ড ছন্দ। বাট হলো কাজে দেয়। পটাশিয়াম, সোডিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, সিডি, কোবাল্ট, কো, নিকেল, সোনা, স্ট্যানাস, পাবে সোনা দিয়ে আবার গোল্ড দিয়ে দিও না, অরাম দিয়ে দিও না। পাবে হলো লেড, হাই হলো হাইড্রোজেন, কোথাকার হলো কপার, হাজি হলো এইচজি পারদ, পিটাবে হলো প্লাটিনাম, আমাই হলো কোথাকার হাজি আজ পিটাবে আমায়। সরি একটু ইয়ে হয়ে গেছে। কোথাকার হাজি আজ পিটাবে আমায়। ভাই আজ কেমনে ঢুকাবো এর মধ্যে? আচ্ছা আমায় তাহলে আজ দিয়ে এখানে মাঝখান দিয়ে আজ হবে। ঠিক আছে? এটা একটু আলাদা করে বাইরে লিখি। আজ হবে এখানে। আজ দিয়ে হলো এজে মানে লাইক এজি সিলভার। ঠিক আছে? সিলভার। সো কোথাকার হাজি আজ পিটাবে আমায়। সো এই হলো ছন্দ। ঠিক আছে? সো তাহলে এখন এটা যখন ক্যাথোড হিসেবে উপযুক্ত হতে হয় তখন ক্যাথোড হওয়ার জন্য তোমার ক্যাথোড হওয়ার জন্য নিচে থাকা লাগে। ঠিক আছে? আর অ্যানোড হওয়ার জন্য উপরে থাকা লাগে। তাহলে যেটার সাথে তুমি ক্যাথোড চাচ্ছ তার সাথে হলো সেটা যদি ক্যাথোড হতে হয় এর নিচে থাকতে হবে। সো সিরিয়ালটাতে দেখো কপারেরও নিচে কে আছে? কপারের নিচে আছেই ৪ জন। Hg, Ag, Pt আর Au। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা আছে? এই যে এই অপশনটার মধ্যে খালি Ag। ঠিক আছে? এই অপশনটার মধ্যে Ag খালি নিচে মানে কপারের নিচে যারা আছে তারাই কপার ক্যাথোড হতে পারবে। আর অ্যানোড হওয়ার জন্য উপরেরটা হওয়া লাগে। সো যেহেতু এদের উপরে আছে কপার, তাহলে কপার হবে অ্যানোড আর বাকিরা হবে ক্যাথোড। সো কপারের উপরে যদি নিতা তাহলে কপার ক্যাথোড হয়ে যেত আর হলো যেটাকে নিতা সেটা অ্যানোড হয়ে যেত। সো উপরের দিকের গুলো অ্যানোড হয়, নিচের দিকের গুলো ক্যাথোড হয়। যেহেতু ক্যাথোড চাইছে কপারের নিচের গুলো নাও। কপারের নিচে অপশন একটাই মিলে এজি মিলে। তাহলে এজি হবে। সো আমি ওই জন্য বারবার দেখাই ওইটাই মানে ওইটা খাতায় তুলে নাও। আ রিওয়াইন্ড করো ভিডিও, পজ করো, খাতায় তুলো। তারপর আমি বারবার ওইটার রেফারেন্স দিব। আমি আর লিখব না, ১০০ বার লিখব না। সো বারবার ওইটার রেফারেন্স দিয়ে তোমার সবগুলো এখানে সলভ করায় দিব। কোন ধাতুগুলো অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে? দেখো অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে যারা হলো H এর উপরে থাকে। যারা H এর নিচে থাকে তারা নিষ্ক্রিয়। দেখো তুমি দেখতেছো গোল্ড, সিলভার এরা নিষ্ক্রিয় ধাতু। এরা বিক্রিয়া করতে চায় না। তো H এর উপরে যারা আছে তারা হলো এই পানির থেকে হাইড্রোজেন রিমুভ করে, তারপরে HCl থেকে বা অ্যাসিড থেকে হাইড্রোজেন রিমুভ করে। সো তাহলে H এর উপরে কারা ছিল? H এর উপরে Ag ছিল না? Ag ছিল না। H এর উপরে কি কপার ছিল? না এটাও ছিল না। অরাম ছিল? ছিল না। জিংক ছিল একমাত্র যে মনে যেন ক্রিম ফিরে। সো যেন এই যে অনেক আগে ছিল। সো তাহলে এটা হবে এখানকার উত্তর। আচ্ছা ১ মোল 3+ থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য কি পরিমাণ চার্জ লাগবে? অলরেডি বুঝে গেছো ১ মোলের জন্য যেহেতু প্রত্যেকে ৩ টা করে ইলেকট্রন নেয় তাহলে ৩ মোল ইলেকট্রন লাগবে। ৩ মোল ইলেকট্রন মানে ৩ ফ্যারাডে। সো এগুলো আসলে খুবই সহজ জিনিস ৩ ফ্যারাডে। ১ মোল পানি তড়িৎ বিশ্লেষণে O2 উৎপাদন করতে অম্লায়িত পানিতে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত করতে হবে? হয়তো একটু কঠিন লাগতেছে বাট আসলে কঠিন না। দেখো ১ মোল H2O ১ মোল H2O যেহেতু আছে তার মানে ১ মোল H2O তে হলো থেকে তোমার হলো হাইড্রোজেন আছে ২ টা, ২ টা H+ থাকে আর হলো অক্সিজেন থাকে ১ টা। তাই না? অক্সিজেন একটা কেমন থাকে? O2- আকারে থাকে। সো এখন যেহেতু O2- আকারে আছে তার মানে একটা অক্সিজেন কয়টা করে ইলেকট্রনকে খেয়ে ফেলে? ২ টা করে ইলেকট্রনকে খেয়ে ফেলে। যদি তুমি ১ মোল পানি থেকে ১ মোল
১ মোল পানি থেকে ১ মোল O2 মাইনাস আসতেছে। তাহলে ১ মোল O2 মাইনাস প্রত্যেকে ২ টা করে ইলেকট্রন নেয়। তাহলে কয়টা ইলেকট্রন দিতে হবে? কয়টা ইলেকট্রন ওকে ছেড়ে দিতে হবে? তাহলে ২ টা করে ইলেকট্রন এখানে প্রবাহিত করতে হবে বা ২ মোল ইলেকট্রন এখান থেকে আদান-প্রদান করতে হবে। ২ মোল ইলেকট্রন মানে কি? ২ ফ্যারাডে। সো উত্তর কি হবে? ২ ফ্যারাডে। মানে কিভাবে চিন্তা করবা দেখছো? যে আসলে কয়টা ইলেকট্রন লাগবে, কয় মোল আছে। সো ওই হিসাবে জাস্ট হলো কয়টা লাগবে আর কয় মোল দিয়ে তুমি করবা, ওটা গুণ করে দিলেই তোমার উত্তর চলে আসবে ২ ফ্যারাডে। ওকে? সো তাহলে গেল। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটা? কি শিখাইছি? ধাতু দেখলে ইলেকট্রনীয়। ধাতু কোনটা আছে? কপার আছে। একমাত্র কপার হলো ইলেকট্রনীয় পরিবাহী। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যারা মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার তারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার এগুলো সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এগুলো শক্তিশালী, এগুলো হবে না, এগুলো শক্তিশালী হবে না। বা এটা লবণ, লবণ হলেও হবে না। লবণটা যদি কোনো শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষারের লবণ হয় তাহলে সেটাও হবে না। দেখো এটা এর বাপ-মাকে বাপ-মা বলতে বুঝাইতেছি এর হলো কোন অ্যাসিড আর ক্ষারের মিলনে Na2SO4 হইছে। NaOH আর হলো তোমার H2SO4 খুবই শক্তিশালী ২ টা অ্যাসিড আর ক্ষার না? সো তাহলে এও সবল তড়িৎ বিশ্লেষ্য। একমাত্র দুর্বল এখানে আছে CH3COOH জৈব অ্যাসিড। ওকে? তড়িৎ বিশ্লেষ্য নয় কোনটা? নয় হওয়ার জন্য ভাই দুর্বলও হইতে পারবে না। নয় হওয়ার জন্য একেবারে নন পোলার সমযোজী বন্ধনই থাকা যাবে না ওর। তো এরকম সমযোজী বন্ধন থাকতে হবে আরকি। পানি এখানে। তো তুমি বলতে পারো যে ভাই পানিকে তো আমরা করি তড়িৎ বিশ্লেষণ করি। আসলে পানি বিশুদ্ধ পানি হলে সেটা হলো তড়িৎ বিশ্লেষণ নয়। বিশুদ্ধ পানির ভিতরে একটু ভেজাল, একটু H+ মিশায় দিয়ে তারপরে ওটাকে তড়িৎ বিশ্লেষণ করা হয়। আচ্ছা এগুলো বইতে আছে দেখো কিন্তু। যারা খেয়াল করে পড়ছো তারা ধরতে পারতেছো। এবার যদি আসি গলিত লবণে কি একই পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর সর্বোচ্চ সংখ্যক মুক্ত হবে? এই প্রশ্ন একটু আগেই সলভ করে আসছি। সোডিয়াম যার চার্জ সবথেকে কম সে হলো সবথেকে বেশি মানে তার চাহিদা কম তার তাহলে বেশি সংখ্যক আমি জমা করতে পারবো। এর 2+, এর 3+, এর 4+, তো এদের আসলে বেশি সংখ্যক জমা করা সম্ভব না। এবার যদি আসি খাদ্য লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে, খাদ্য লবণ মানে কি? খাদ্য লবণ মানে NaCl। তো NaCl কে যদি তড়িৎ বিশ্লেষণ করো তুমি তাহলে কোন গ্যাস বিমুক্ত হবে? আচ্ছা NaCl এর জন্য Cl তাই না? আছেই তো Cl তাহলে ক্লোরিন গ্যাস বিমুক্ত হবে এখানে। ঠিক আছে? ক্লোরিন গ্যাস বিমুক্ত হবে। নিম্নের কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের সিস্টেম শিখাই দিছি। এখন পারবা আশা করি সবথেকে শক্তিশালী ক্ষার। দেখো, শক্তিশালী ক্ষার এখানে নাই। এটাও দুর্বল ক্ষার, এটাও দুর্বল অ্যাসিড। তাহলে এই দুটা হচ্ছে না। এটা ধাতু ভাই। ধাতু তো তড়িৎ বিশ্লেষ্য হওয়ার প্রশ্নই আসে না। ও তো ইলেকট্রনীয় পরিবাহী। ও তো খেলার মধ্যেই নাই। ও তো দুধ ভাত। আচ্ছা NaCl বাকি থাকে এবং একটা সিস্টেম শিখাইছি সবল ক্ষার আর সবল অ্যাসিড খুঁজে না পাইলে কি খুঁজবা? ওদের বাচ্চা খুঁজবা। তো দেখো সবল অ্যাসিড NaOH আর একটা HCl এদের মিশ্রণের ফলে NaCl তৈরি হইছে। সো NaCl তাহলে এখানে সবল তড়িৎ বিশ্লেষ্য হবে বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা নিচের কোনটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এই যে বলেই দিছি একটা অ্যাসিড বা ক্ষার আ এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা এটাও একটা তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। একটা তরল যেকোনো তরল হবে না, জলীয় দ্রবণও হবে না, কঠিন পদার্থের গলিত রূপ সবসময় হবে না। অ্যাসিড বা ক্ষার। ঠিক আছে? সবল অ্যাসিড বা সবল ক্ষার এটাই হবে এখানে। ঠিক আছে? যেকোনো ধাতু গলাইলে হবে না, লবণ গলাইতে হবে। সো এগুলো ভুল ছিল ওখানে আগেরটাই। গলিত লেড ক্রোমাইটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করলে কি হবে? লেড ক্রোমাইট একটা লবণ এরে গলাইছো, মুক্ত ইলেকট্রন পাবা? পাবা না। এখানে তো এটা তো ইলেকট্রনীয় পরিবাহী না। ধাতুর ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে। সঞ্চারণশীল আয়ন ইয়েস। মুক্ত আয়ন বা সঞ্চারণশীল আয়ন দিয়ে হবে। পরমাণুও থাকে না, লেড পরমাণুও হবে না। পরমাণু থাকে না। এরা আয়নিত হয়ে যায়। ঠিক আছে? আয়ন দিয়ে হয়। এবার আসি যে ম্যাথ H2SO4 দ্রবণে ১ ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে এনট্রপিতে ক্যাথোডে কি পরিমাণে H2 গ্যাস বিমুক্ত হবে? আচ্ছা ম্যাথ হলো খুবই সহজ ম্যাথ দেখো। H2SO4 আছে। এখানে কয়টা করে হাইড্রোজেন বের হচ্ছে? ২ টা করে H+ বের হচ্ছে। তাই না? ২ টা করে H+ বের হচ্ছে। তুমি ১ ফ্যারাডে চার্জ দিছো। তো ১ ফ্যারাডে যদি চার্জ দাও যদি এখানে ২ টা করে H+ বের হইতো, তাহলে তুমি এখানে ২ টা করে ইলেকট্রনের ঘাটতি আছে। মানে ২ টা করে ইলেকট্রনের চাহিদা আছে। তো তুমি ২ টা কি ২ টা ফুলফিল করলে তুমি ১ মোল H2 গ্যাস পাইতা। তুমি যদি এখানে ২ মোল দিতা, তুমি যদি এখানে ২ ফ্যারাডে দিতা, তাহলে তুমি এখানে কতটুকু পাইতা? ১ মোল H2 পাইতা। তো ১ মোল H2 পাইলে ১ মোল H2 এর আয়তন কত হতো? ২২.৪ লিটার হতো। তাই না? মোলার আয়তন সব গ্যাসের ক্ষেত্রে ২২.৪ লিটার। কিন্তু তুমি তো খারাপ লোক। তুমি তো দিছো ১ ফ্যারাডে, তাই না? তুমি তো হলো ভালো লোক না। তো তুমি দিছো ১ ফ্যারাডে, ১ ফ্যারাডে দিছো মানে যা চাহিদা তার অর্ধেক দিছো। অর্ধেক যদি দিয়ে থাকো তাহলে ও তৈরি হবে কত? হাফ মোল তৈরি হবে। অর্ধেক তৈরি হবে। হাফ মোল যদি তৈরি হয় তাহলে ২২.৪ লিটার হবে না? ২২.৪ এর অর্ধেক কত? ১১.২ লিটার। সো তার মানে কিন্তু ম্যাথ তুমি ঐকিক নিয়মেই করে ফেলতে পারো এইভাবে যে কতটুকু চাহিদা কতটুকু দিচ্ছ। সো তাহলে যেহেতু অর্ধেক দিচ্ছ তাহলে অর্ধেক লিটার তৈরি হবে ১১.২ লিটার হবে। আপেক্ষিক পরিবাহিতার একক কি? আপেক্ষিক পরিবাহিতা বলতে বোঝাইতেছে পরিবাহিতা যদি বলতো তাহলে ওহম ইনভার্স হতো। তো আপেক্ষিক পরিবাহিতা বলতে তোমার জাস্ট হলো ওর সাথে একটা দৈর্ঘ্যের একক ইনভার্স করে দেওয়া লাগবে মিটার ইনভার্স। তো দেখো ওহম ইনভার্স, মিটার ইনভার্স এটা নাই। যেহেতু মিটার ইনভার্স নাই আমি এখন বিপদে পড়ে এটাকে হলো আমি আচ্ছা দৈর্ঘ্যের একক তো সেন্টিমিটারও হয়। সো এটা আমি ইনভার্স করে দিলাম। দোষ কি? সমস্যা নাই তো। সো ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স এটা হলো এখানকার উত্তর। আচ্ছা লবণ সেতুতে বলছিলাম, লবণ সেতু ভালো মতন পড়তে হবে। লবণ সেতুতে কোনটা ইউজ করে? লবণ সেতুতে হলো এই যে প্রথমটা KCl করে, KNO3 ও করে। ওইখানে আগে যখন পড়লাম KNO3 ছিল। সো তার সাথে বলে দিছিলাম KCl হবে, NH4Cl হবে। সো এগুলো হলো সরি
আচ্ছা NH4Cl তো হবে না, সরি। KCl হবে। আচ্ছা, তোমাদের বইতে এটা একটা ঝামেলা আছে। ঠিক আছে? তোমাদের বইতে এটা একটা ঝামেলা আছে কি জানো? আচ্ছা, হাজারী স্যারের বইতে এটা হলো ঝামেলা হলো যে ভিতরে যখন হলো তোমার ইয়েতে লেখা আছে, বইয়ের ভিতরে থিওরি অংশে লেখা, তখন এই KCl, KNO3, NH4Cl এগুলোর কথা লেখা আছে। আর যখন অনুশীলনীতে গেছে হাজারী স্যার, অনুশীলনীতে গিয়ে হাজারী স্যার হলো KCl, K2SO4, Na2SO4 এইটাকে উত্তর নিছে। কিন্তু ভিতরে উনি ঠিকই লিখে রাখছে। সো এখন তুমি কি করবা? যদি তুমি দেখো যে নতুন এডিশনের বইতে, যতদূর দেখছি নতুন এডিশনের বইতে চেঞ্জ করে নাই, ভুলটা ভুলই রেখে দিছে। তো তুমি যদি দেখো যে এরকম হুবহু আছে প্রথম ২ টা অপশন, তখন সেই ক্ষেত্রে যদি তোমাদের মনে থাকে তাহলে খ দাগাবা। আর যদি মনে না থাকে, তোমরা থিওরি ভালো মতন পড়ছো, আচ্ছা ভাই আল্লাহর নাম নিয়ে থিওরির জন্য এটা দাগায়া দিবা। কোন সমস্যা নাই। ঠিক আছে? বাট অনুশীলনীতে এটা দেওয়া আছে। ওকে? অনুশীলনীতে এটা দেওয়া থাকলেও উপরেরটা উত্তর। ওকে? কারণ দেখলা যে একটু আগে KNO3 কে আমরা হলো সঠিক উত্তর হিসেবে বেছে নিছিলাম। মনে আছে? KNO3 কে একটু আগেই বেছে নিছিলাম, নাইলে রিওয়াইন্ড করো দেখো। ১ মোল কপারকে ক্যাথোডে জমা করতে CuSO4 এর মধ্যে কত ফ্যারাডে লাগবে? ভাই CuSO4 মানে কি? এখানে হলো তুমি অলরেডি আমি করার আগে উত্তর বের করে ফেলছো যারা এতক্ষণে বুঝছো। ২ টা করে ইলেকট্রন লাগবে। তার মানে ২ মোল ইলেকট্রন লাগবে। ২ মোল ইলেকট্রন লাগবে মানে ২ ফ্যারাডে লাগবে। যদি তুমি এই কপারের হলো ১ মোল জমা করতে চাও, ১ মোল কপার জমা করতে চাইলে তোমার ২ ফ্যারাডে ইলেকট্রন দিতে হবে, ২ টা করে ইলেকট্রন খাওয়াইতে হবে ওরে। কোনটিতে বিদ্যুৎ উৎপন্ন হয় না? আচ্ছা দেখো, দেখে মনে হচ্ছে সবগুলোই কোষ, কোষ মানে ব্যাটারি, তো সবগুলোতেই মনে হয় বিদ্যুৎ উৎপন্ন হয়। না, আসলে এখানে তড়িৎ বিশ্লেষণ কোষে উল্টা বিদ্যুৎ দিয়ে তুমি একটা বিশ্লেষণ করতেছো। তারে বলে তড়িৎ বিশ্লেষণ। সো ওখানে বিদ্যুৎ ব্যবহার করে একটা রাসায়নিক শক্তি বা রাসায়নিক পদার্থ উৎপন্ন করা হয়, সেটাকে বলে তড়িৎ বিশ্লেষণ কোষ। আর অন্যদিকে বাকিগুলার কাহিনী সব একরকম। বাকিগুলাতে রাসায়নিক পদার্থের শক্তি ইউজ করে, রাসায়নিক শক্তি ইউজ করে তড়িৎ শক্তি তৈরি করা হয়। লেড সঞ্চয়ক, লিথিয়াম আয়ন, গ্যালভানিক কোষ। ওকে? তাহলে তড়িৎ বিশ্লেষণটা এখানকার ডিফারেন্ট। ওকে? ক্যালোমেল কোনটা? Hg2Cl2। ভাই HgCl আছে আমাদের মাথায় থাকে, কিন্তু HgCl2 না Hg2Cl না কি? এটা অনেকেই ভুলে যায়। অনেকে ক এর সাথে ক আর খ কনফিউজড হয়ে যাবো আমরা পরীক্ষার হলে। সো আশা করি ক আর খ কনফিউজড হবো না। এখন থেকে মনে রাখবো খ, খ। ঠিক আছে? খ। Hg2 থাকবে, ClO2 থাকবে। ওকে? ক্যালোমেল। এবার আসি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা? এগুলো এক্কেবারে মুখস্থ টাইপের, টানা ঠোঁটস্থ টাইপের তথ্য। প্রাইমারি নির্দেশক হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক হলো যে যাকে তুমি আদর্শ ধরে অন্য আরেকজনের তড়িৎদ্বার, তড়িৎ বিভব বের করতে যাবা। সো এর জন্য এর নিজের কোনো মানে বিভব কিন্তু ধরা হয় 0.0 ভোল্ট ধরা হয়। এর বিভব ধরা হয় 0.0 ভোল্ট। এর থেকে তুমি তুলনা করে বাকিদের বিভব বের করবা। সো এইজন্য এদেরকে প্রমাণ বলা হয় বা প্রাইমারি বলা হয়। তাই না? লবণ সেতুতে কোন লবণ থাকে? লবণ সেতুতে আমরা একটু আগে দেখলাম যে KCl থাকে। তাহলে দেখো, যদিও আমরা দেখছি যে NH4Cl ভিতরে লেখা আছে, বাট এগুলো অপশনে থাকলেও আমরা বেস্ট অপশন ধরবো KCl। KCl পাইলে KCl দিয়ে দিব। KCl না পাইলে ওই যে বাকিগুলো খুঁজতে থাকবো যে কি করা যায়। লবণ সেতু নিয়ে একটু ঝামেলা আছে। বইতেই তোমাদের স্যাররাই ঝামেলা করছে। তড়িৎ প্রবাহ মূলত কোনটিকে বোঝায়? তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। এটা খুবই সহজ জিনিস। তড়িৎ প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। এবার যদি আসি যে অ্যালুমিনিয়াম 3+ এটার বিক্রিয়ায় 18 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু তুমি তৈরি করতে চাচ্ছ। 18 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু যদি তুমি তৈরি করতে চাও তাহলে কি হবে? দেখো, তুমি যদি 27 গ্রাম মানে ১ মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে চাও, তোমার হলো ৩ ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে। মানে এখন তো শর্টে করে দিলেও তোমরা বুঝবা। ১ গ্রামের জন্য তোমার লাগবে হলো ৩/২৭ ফ্যারাডে, ২৭ ফ্যারাডে বিদ্যুৎ। আর যদি এখন তুমি 18 গ্রাম চাও, তাহলে 18 গ্রামের জন্য তোমার কতটুকু দেওয়া লাগবে? ৩ এর সাথে তুমি 18 গুণ করে দাও। তাহলে 18/27 ফ্যারাডে। সো আল্টিমেটলি এটা হলো ৩/৬ 18, সরি, হ্যাঁ, ৬ দিয়ে কাটতে, হ্যাঁ, ৩/৬ 18 আর হলো ৩/৯ 27, আবার ৩ তিরিক্ষে ৯, আবার হলো এই জায়গায় ৩ ২। ভাই বহুত কাটাকাটি করলাম ভাই, ২ ফ্যারাডে। সহজ ভাষায় বললে ২ ফ্যারাডে হয়ে যাবে। ঠিক আছে? ৯ দিয়ে কাটাকাটি করলেই হয়ে যেত। আমি ৯ দিয়ে কাটাকাটি করি নাই হুদাই। আরে ২ ফ্যারাডে। আচ্ছা গেল। সো এবার আসি হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে কোনটি প্রবাহিত হয়? হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তোমার হলো এই যে এইটা এই H2 প্রবাহিত করবে। আচ্ছা হ্যাঁ, তাই তো, হ্যাঁ। হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে H2, কারণ ওখানে H2 আর O2 জারক হিসেবে O2 ইউজ করা হয়। জারক হিসেবে O2 ইউজ করা হয় আর H2 ফ্লো করতে থাকবে। সো এই ২ টা যেয়ে তখন বিক্রিয়া করে পানি তৈরি করে। হাইড্রোজেন ফুয়েল সেলে তো কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, পানি তৈরি হয়। ওকে? এবার যদি আসি যে 63.5 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় করতে হবে? আমরা জানি যে কপারের হলো Cu2+ থাকে। যেহেতু কোনো যৌগ দেয়া নাই, তো আমরা একটু কনফিউজড হয়ে যেতে পারি যে আচ্ছা ভাই Cu+ নাকি হলো Cu2+। তো আসলে যেহেতু হলো কোনো কিছু বলা নাই, আমরা Cu2+ ধরে নিই, কারণ Cu2+ যৌগই বইতে বেশিরভাগ জায়গায় ইউজ করছে। সো Cu2+ মানে কি? Cu2+ এর ১ মোল ৬৩.৫ গ্রাম মানে কত মোল কপার? ১ মোল কপার। সো যদি ১ মোল কপার প্রত্যেকে যদি ২ টা করে ইলেকট্রন নেয়, ১ মোল কপার কয়টা ইলেকট্রন নেবে? ২ মোল ইলেকট্রন নেবে। সো ২ মোল ইলেকট্রন মানে কি? ২ মোল ইলেকট্রন মানে হলো 2 ফ্যারাডে। সো তাহলে কতটুকু বিদ্যুৎ ক্ষয় হবে? 2 ফ্যারাডে বিদ্যুৎ ক্ষয় হবে। ওকে? আচ্ছা, এবার আসি যে G
জিঙ্ক 2 প্লাস অ্যানোড হলে নিম্নের কোনটা ক্যাথোড? দেখো, অ্যানোড কি হয়? আমরা শুরুতেই পড়লাম। অ্যানোড হয় জারণ। অ্যানোড হয় জারণ, তাই না? অ্যানোডে হয় জারণ। অ্যানোড হলো জারণ আর ক্যাথোড হলো বিজারণ। ক্যাথোড হলো বিজারণ। সো অ্যানোড হলো জারণ, ক্যাথোড হলো বিজারণ। তাহলে দেখি অ্যানোডটা ঠিকঠাক আছে কিনা আর কোথায় হলো বিজারণ হইছে আমরা দেখব। দেখো, সো এখানে জিঙ্ক থেকে 2 প্লাস তার মানে কি ইলেকট্রন ছেড়ে দিছে, ক্ষারণ করছে। ইলেকট্রন ছেড়েই তো সে 2 প্লাস হইছে। ক্ষারণ মানে জারণ। তার মানে ঠিক আছে, জারণ হইছে, অ্যানোডে জারণ হইছে। আর যদি ক্ষারণ মানে জারণ হয় তার মানে কি যে গ্রহণ করবে সেটা হলো বিজারণ। তাহলে এখানে দেখি কোনটাতে গ্রহণ হইতেছে। আচ্ছা, বা আরেকটাও সিস্টেম আছে যে কোনটাতে গ্রহণ হওয়ার থেকে আরেকটা সিস্টেম করা যায় যে আচ্ছা কোনটাতেই গ্রহণ হচ্ছে না। আগে দেখতাম যে কোনটাতে গ্রহণ হচ্ছে। আচ্ছা, গ্রহণ হচ্ছে না। তাহলে আমাদের জোর করে গ্রহণ করাতে হবে। জোর করে গ্রহণ করাতে হবে মানে কি? এটা Cu2+ করতে হবে, এটা CO করে দিতে হবে। তো যদি এইটা জোর করে উল্টানো হয় তাহলে এইখানে যে ভ্যালুটা থাকে E0 এর তার মান হলো মাইনাস হয়ে যায়। সো তখন তাহলে কি হয়ে যাবে? প্লাস 0.28 এর জায়গায় -0.28 হয়ে যাবে। সো সেম কাহিনী প্রত্যেকটার জন্য হবে। যেহেতু এটাও উল্টাইতে হবে তাহলে এটা হলো মাইনাস হয়ে যাবে। এটাও যেহেতু উল্টাইতে হবে এটা মাইনাস হয়ে যাবে। এটাও যেহেতু উল্টাইতে হবে মাইনাস হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখন তোমার এনশিওর করতে হবে যে মাইনাস হইছে ভালো কথা। তো এখন এই 0.76 আর এই জায়গায় যে সংখ্যাগুলো পাচ্ছ ৪ টা অপশন আছে আমার হাতে। এদের মানে মাইনাসটা ওর সাথে এড করার পরে রেজাল্ট যেন নেগেটিভ এ না আসে। আমাদের এটা এনশিওর করলে তাহলে এটা একটা ব্যাটারি হতে পারবে বা ক্যাথোড রূপে ইউজ করা যাবে। সো আমরা যদি প্রথমে -0.2876 এর সাথে এড করি তাহলেও কিন্তু রেজাল্ট পজিটিভ এ থাকে, তাই না? রেজাল্ট পজিটিভ এ থাকে কত? পয়েন্ট হলো 48 থাকে, 0.48 থাকে, তাই না? ২৮ ছোট একটা সংখ্যা ৭৬ থেকে বিয়োগ করার পরেও থেকে যাবে। কিন্তু দেখো এই -2.36 এটা যদি বিয়োগ করি তুমি দেখেই বুঝতেছো এর থেকে অনেক বড়। সো নেগেটিভ এ চলে যাবে। এটাও নেগেটিভ এ চলে যাবে, এটাও নেগেটিভ এ চলে যাবে। সো নেগেটিভ এ চলে গেলে সেটা স্বতঃস্ফূর্ত ব্যাটারি হতে পারবে না। সো এগুলো তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবে না। ক্যাথোড হিসেবে অনলি এখানে ব্যবহার করতে পারবা ক। ঠিক আছে? যেহেতু এটা এখনো ছোট ওটা বিয়োগ করলে মাইনাসে যাচ্ছে না, ওটা ক্যাথোড হিসেবে ইউজ করতে পারবা। ক্যালোমেলার সংকেত কোনটা? Hg2Cl2 ওকে গ। আচ্ছা, এবার যদি যাই কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? পড়াইলাম। তড়িৎ বিশ্লেষ্য কোষে হয় না। এটাতে উল্টা তড়িৎ শক্তিকে ইউজ করা হয় করে একটা বিশ্লেষণ করা হয়। আচ্ছা, জিংকের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? এখন এই যে তোমাদের মনে হতে পারে যে ভাইয়া তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তো অনেকগুলো আছে। সব কি মনে রাখা সম্ভব? এই যে এতগুলো আছে কেমনে মনে রাখবো? আসলে মনে যদি না রাখতে চাও, মনে রাখলে রাখতে পারো। আ যদিও ইউজুয়ালি এত ক্লোজ রেঞ্জ দেয় না। দেখো বোর্ডের প্রশ্ন। কারণ বোর্ডে ক্যালকুলেটর ইউজ করা যায় দেখে, ক্যালকুলেটর ইউজ করা যায় দেখে এটা দিছে। তো ইজিলি কিন্তু ক্যালকুলেট করে বের করা ফেলা যায় যে Z = M/Nf। Z = M/Nf। সো এই ফর্মুলা যদি তুমি বসাও, জিংকের হলো Z বের করতে চাইতেছি। জিংকের M হলো কত? জিংকের M হলো 65 আর N কত? ২ টা করে ইলেকট্রন নেয়। তার মানে 2+ যেহেতু জিংক 2+ হয় যেহেতু ২ টা করে। আর F কত? ৯৬৫০০ ৯৬৫০০ ঠিক আছে? ৯৬৫০০ সো এখন কথা হলো যে এইটা যদি আমরা হিসাব করি ভালো মতন তাহলে আমাদের সুন্দর করে রেজাল্টটা চলে আসবে। তো যদি তোমাদের কখনো এইটা হলো এত ক্লোজলি দেওয়া না থাকে, এখানে দেখো সবগুলো অপশন দশমিকের পরে অনেক কাছাকাছি দেওয়া। এইজন্য আমরা কোনো কিছু ধরে টরে নিতে পারতেছি না। বাট যদি এত কাছাকাছি না থাকতো আমরা একটা শর্টকাট ইউজ করতে পারতাম। সো আপাতত শর্টকাট দেখাবো না যেহেতু কাছাকাছি আছে, আপাতত লং কাটই দেখাবো। সো চলো লং কাটটা শুরু করি। লং কাট শুরু করার আগে যেহেতু এখানে তোমার এটা ৫ শেষ সংখ্যা যেহেতু ৫ বা ০ আছে শেষে, তাহলে এটা ৫ দিয়ে কাটাকাটি যায়। তাহলে এটা ৫ দিয়ে কাটি, ৫ দিয়ে কাটলে কত হয়? ৫ এক্কে ৫, ৩ ৫ ১৫, ৫ ১৩ ৬৫। আর এটা যদি ৫ দিয়ে কাটি কত হয়? ৫ এক্কে ৫, ৫ ৯ ৪৫, তারপরে হলো ৩ ৫ ১৫, ০ তো আছে তার মানে ২ টা ০ হবে। ঠিক আছে? আচ্ছা গেল। সো এই তো আমাদের গেল। এটা কি ১৩ দিয়ে যায় কিনা? ১৩ দিয়ে যায় না, ১৩ দিয়ে যাবে না। সো এখন আমাদের ভাগ-টাগ করতে হবে। ঠিক আছে? তো আমরা একটা পরের স্লাইড নেই, ভাগ করব। সো ভাগ যেহেতু করব ১৩ কে আমরা ভাগ করতেছি কত দিয়ে? ১৩ কে আমরা ভাগ করতেছি নিচে হলো কত ছিল? নিচে হলো আমাদের গুণ করেই ফেলি, এত কাহিনী না করে। ১৩ আছে উপরে, নিচে আছে ২ দিয়ে গুণ করলে ২ এক্কে ০, ০, ৩ দুগুণে ৬, ৯ দুগুণে ১৮, ৮ হাতে ১, ২ এক্কে ২ আর একে ৩। ঠিক আছে? এত দিয়ে আমরা ভাগ করব। ৩৮,৬০০ ঠিক আছে? ৩৮,৬০০ সো ৩৮,৬০০ তাহলে ভাই দশমিক বহুতগুলো নিতে হবে। একটা দশমিক নিলাম, শূন্য বসাইলাম, কাজ হইতেছে না। আরেকটা শূন্য বসাই। কাজ হচ্ছে? কাজ হচ্ছে না এখনো। ঠিক আছে? আরেকটা শূন্য বসাই। দেখি কাজ হয় কিনা। ১৩,০০০ তাও কাজ হচ্ছে না। ঠিক আছে? আরেকটা শূন্য বসাই। ঠিক আছে? গেল। সো ১,৩০,০০০ যদিও এতগুলো শূন্য আসলে আমরা একটা বোকামি করে ফেলছি। আচ্ছা বাদ দাও। সো বোকামি করছি, করেই ফেলছি, প্যারা নাই। তো এখন এর ভিতরে কয়বার যাবে? এর ভিতরে হলো বা তোমার একটু হিসাব করে দেখতে হবে। যে এর ভিতরে আমরা যদি চাই তাহলে এখান থেকে ২ টা শূন্য বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে? ২ টা শূন্য বাদ দিয়ে এখানেও ২ টা শূন্য আমরা বাদ দিয়ে দিতে পারি।
ঠিক আছে? আমাদের হিসাবের সুবিধার্থে। সো ১৩০০ র ভিতরে ৩৮৬ এবার একটু হিসাব করা সহজ মনে হচ্ছে, তাই না? ১৩০০ র ভিতরে ৩৮৬ কয়বার যাবে? ১৩০০ র ভিতরে ৩৮৬ ৪ বার যাবে? আ ৪ বার যাবে না। ৩ বার যাবে? ৩ বার যাবে, ৩ বার যাবে। সো তাহলে আমরা ৩ বার পেলাম। ৩ বার যদি যাই ৩১৮ র ৮ হাতে ১, ৩ ৮ টা ২৪ আর একে ২৫ এর ৫ হাতে ২, ৩ রেখে ৯ আর ২ এ ১১ ঠিক আছে? সো গেল ১০ এর থেকে বাদ দিলাম ২, ৬ ১০ এর থেকে ৬ বাদ দিলাম ৪, ১ বাদ দিলাম ১৪২। তাহলে এবার আরেকটা শূন্য আনি, কয়বার যাবে? আরেকবার যদি আরেকটা শূন্য আনি তাহলে কি ৪ বার যাবে এবার? ৪ বার কি যাবে? ৪ বার মনে হয় না যাবে। ঠিক আছে? ৪ বার যাবে না। ঠিক আছে? আবার ৩ বার যাবে। সো ৩ বার গেল। তাহলে কি আমরা কোথাও কি ইয়ে করতেছি? দেখি তো। ৩.33 আসছে আমাদের, তাই না? 0.33 আসতেছে। 0.33 আসতেছে। তো 0.33 কোনটা আসে? এই যে খ। দেখি তো খ কিনা রেজাল্ট? আসে না। গ, ক রেজাল্ট। ভাই এইটা হলো আসলে ক্যালকুলেটর ছাড়া আমি ট্রাই দিলাম। ক্যালকুলেটর ছাড়া এটা হলো করা পসিবল না। আ যদিও কি কাছাকাছি আচ্ছা ঠিক আছে পসিবল। আরেকটু করি। ঠিক আছে? পসিবল। ৩১৮ এর ৮ আচ্ছা ৩ দিয়ে গেল যেহেতু আবার সেম কাহিনী হবে ১১৫৮ হবে পসিবল। ওকে? হাল ছেড়ে দিলাম কি করতে হুদাই। আচ্ছা ১ গেল ৬ দেখো। তাহলে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমিও হাল ছেড়ে দিছিলাম, তুমিও হাল ছেড়ে দিছো, শেষ। এবার দেখি আরেকটা শূন্য নামাই। এর ভিতরে কয়বার যাবে জানো? এর ভিতরে হলো তোমার দেখি একটা আন্দাজ যদি করি ২৬০০ যেহেতু আর এটা ৪০০ র কাছাকাছি ৬ বার কমপক্ষে যাবে। ৭ বারও যেতে পারে। সো আমরা ৭ বার দিয়ে একটা ট্রাই করে দেখি যে ৭ বার যদি যাইতো তাইলে কত হতো? ৭ বার যদি যাইতো তাহলে ৬ ৭ টা ৪২ এর ২ হাতে ৪, ৭ ৮ টা ৫৬ আর ৪ এর ৬০ এর ০ হাতে ৬, ৩ ৭ টা ২১ আর ৬ এ ২৭ তাই না? ৭ বার গেলে একটু বেশি হয়ে যাচ্ছে। মানে মোটামুটি বেশি হয়ে যাচ্ছে। তাও আমরা ধরি যে এই তো মানে মোটামুটি অলমোস্ট ৭ বারের মতনই যাবে। আচ্ছা ৬ ই ধরলাম। ৬ দিয়ে ৬ ৬ ৩৬ এর ৬ হাতে ৩, ৬ ৮ টা ৪৮ এর ৮ আর ৩ ৫১ এর ১ হাতে ৫, ৩ ৬ ১৮ আর ৫ এ কত? ২৩ ঠিক আছে? সো লাইক ওকে। তারপরে আরো যেতে থাকবে। সো মানে তার মানে কি ৩ পয়েন্ট এটা তাহলে আসতেছে কত? 3.36 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম পার কুলম্ব। একক হলো গ্রাম পার কুলম্ব। সো তাহলে এতর মতো আসতেছে। তো আমরা দেখি এটার মধ্যে সবথেকে কাছাকাছি কোনটা? 3.36 এর সবথেকে কাছাকাছি হলো 3.38 তাই না? আমি হাল ছেড়ে দিছিলাম। আমি যে 3.3 দেখেই হলো আমি হাল ছেড়ে দিছি। আর এই যে তখন হুট করে মাথায় ক্লিক করলো, আরে আরেক ঘর গেলেই তো আমার হয়ে যাচ্ছে। ইউজুয়ালি টেনশন নিও না মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম দিবে না যে ভাই ১ম গুলাই হলো অলমোস্ট এত কাছাকাছি। ভাই মানে এত ঝামেলা দিবে না মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া দিবে না। তাও যদি দেয় ধরো তোমার হাতে এখন লাস্টে ধরো এটা কার জন্য করাইলাম? যখন তোমার হলো সব শেষ। তুমি যা দাগাবাদ দাগায় ফেলছো, যেগুলো স্কিপ করবা করে ফেলছো। এই একটা নিয়ে বসে আছো, তোমার হাতে ৫ মিনিট সময় আছে। তো তুমি তখন সিস্টেম জানো না। কিন্তু তুমি তো এই ৫ মিনিট বসে করে তুমি তো উত্তর করে আসতে পারতা। সো এটা হলো তখনকার জন্য যখন তোমার হাতে ৫ মিনিট আছে, তুমি বসে আছো। সো তোমরা যারা দেখলা তারা মানে আশা করি পারবা যদি এরকম কখনো সিচুয়েশন এ পড়ো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর কোনটির সবচেয়ে বেশি? আমরা জানি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হলো Z। Z যেহেতু Z এর সূত্র কি? M/NF তো M/NF দেখি Ag এর M/NF কত হয়? Ag এর M হলো ১০৮, N কত? ও হলো একটা ইলেকট্রন নেয়। আর F তো হলো F। তাইলে এটা প্যারা নাই। F কে আমরা সবার জন্য যেহেতু সেম তাহলে আমরা রাখলাম। কপারের কত? ৬৩.৫ তাই না? M ২ টা করে ইলেকট্রন নেয় আর F তো F, তাই না? তারপরে Fe কত? Fe হলো ও আ ৫৫.৮৫ ও কয়টা করে ইলেকট্রন নেয়? ২ টাও ইলেকট্রন নিতে পারে, ৩ টাও নিতে পারে। তো ধরলাম যে ২ টা নিল। আচ্ছা ক্রোমিয়াম কয়টা নেয়? ক্রোমিয়ামের হলো ৫২ ও কয়টা করে ইলেকট্রন নেয়? ৩ টা করে ইলেকট্রন নেয় আর F তার মানে এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা দেখতেছো? ভাই ১০৮ দেখতেছো না আবার ভাগও করতেছি মাত্র ১ দিয়ে। সো এখানে Ag এরটা সবথেকে বড় তুল্যাঙ্ক। ওকে? এইভাবে বের করবা। একটু ম্যাথ করতে হবে, অল্প একটু ম্যাথ। ১ মোল Ag ক্যাথোডে জমা করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? ভাই Ag এর চাহিদা কয়টা? ১ টা ইলেকট্রন। তাহলে ১ মোল Ag জমা করতে ১ মোল ইলেকট্রন লাগবে। সো ১ মোল ইলেকট্রন মানে ১ ফ্যারাডে। শেষ। এবার যদি আসি কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? ওই যে ভাই সেম ভাবে বের করতে হবে যে M/NF তো এই জায়গায় দেখো এইটা মেডিকেলে আসার মতন একটা প্রশ্ন। কারণ দেখো এখানে হলো দশমিকের পরে এত গুতাগুতি করে নাই। প্রত্যেকটা সংখ্যাই বেশ দূরে আছে, ভদ্রভাবে আছে। এইটা হলো একটা ভদ্র প্রশ্ন। আগেরটা ছিল খুবই বাজে প্রশ্ন। সো এখন যেহেতু এটা ভদ্র প্রশ্নটাই তোমার একটা শর্টকাট দেখায় দিই। ৬৩.৫ না কপারের ভর আর কয়টা করে ইলেকট্রন নেয়? ২ টা করে ইলেকট্রন নেয় কপার ইউজুয়ালি। এবার F হলো আমরা কত জানি লিখি ৯৬৫০০ লিখি, তাই না? তো ভাই ৯৬৫০০ মানে ১,০০,০০০ না? অলমোস্ট ১,০০,০০০ না? আমরা রাউন্ড ফিগার করে ফেলি না? ১,০০,০০০ করে ফেলি। তো ১,০০,০০০ মানে কত? ১,০০,০০০ মানে 10 টু দি পাওয়ার ৫। ১,০০,০০০ মানে 10 টু দি পাওয়ার ৫। এবার একটা মজা দেখবা, মজা দেখো। ৬৩.৫ রে যদি কাটি, ওই যে ২ বার ৩ বার যাবে, ১ বার যাবে, ৩১.৭৫ আসবে। ঠিক আছে? তো ৩১.৭৫
ইনটু 10 টু দি পাওয়ার -5 31.75 ইনটু 10 টু দি পাওয়ার -5 তুমি যদি আরেকটু ভদ্র ভাষায় করতে চাও 3.175 ইনটু 10 টু দি পাওয়ার -4 যেহেতু আরেকটা 10 দিয়ে আমি ভাগ করে দিলাম। সো এইটার কাছাকাছি আসবে। ইউজা এ আসলে তো ফ্যারাডে ১,০০,০০০ না। ফ্যারাডে তো ৯৬,৫০০। সো আমরা জাস্ট হিসাবের সুবিধার্থে দেখো ৯৬,৫০০ দিয়ে করতে গেলে আগের ম্যাথে যে একটা লঙ্কা কাণ্ড ঘটায় ফেললাম, আগের ম্যাথ কই গেল? যাই হোক বহুত দূরে গেছে গা। আগের ম্যাথে যে একটা লঙ্কা কাণ্ড ঘটায় ফেললাম, ঐরকম একটা লঙ্কা কাণ্ড হয়ে যেত। সো তার মানে অত লঙ্কা কাণ্ড না করে দেখো কয়েক লাইনের মধ্যেই হাতেই কিন্তু আমি করে ফেলছি যে এত রেজাল্ট আসবে। এর কাছাকাছি কোনটা দেখো 3.175 10 টু দি পাওয়ার -4 এর কাছাকাছি হলো 3.29 দেখছো? একটু বেশি এটা একটু আমারটা একটু কম আসছে কারণ আমি এই যে ৯৬,০০০ এর জায়গায় নিচে ১,০০,০০০ ধরছি, একটু বেশি ধরছি দেখে ভাগ বেশি দিয়ে করছি দেখে আমার রেজাল্ট একটু কম আসছে। তাহলে দেখো যদি তোমাদের ইউজুয়ালি এরকম আসবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সিক্রেট টেকনিক হলো এইটা। এটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে? সিক্রেট টেকনিক হলো এটা। এরপরে চলো দেখি নিচের কোনটা তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া। সো জারণ প্রক্রিয়া মানে কি? জারণ মানে ছাড়ন। এখানে ছাড়ছে? না, এখানে উল্টা নিছে। ইলেকট্রন উল্টা প্লাস করছে। এখানে ইলেকট্রন ছাড়ছে? হ্যাঁ, এখানে ইলেকট্রন ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে ওই ২ হয়ে গেছে। এখানেও ইলেকট্রন নিছে, এখানেও ইলেকট্রন নিছে। ভাই আরেকটা টেকনিক হলো ৩ টা অপশনই একরকম দেখতে। ৩ টা অপশন ক, গ আর ঘ একরকম দেখতে। খ আলাদা দেখতে। তো খই হবে উত্তর। আচ্ছা, এবার দেখি নিচের কোনটা তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়। সেম কথা। বিজারণ মানে গ্রহণ। তার মানে কি? গ্রহণ মানে কি? এই জায়গায় কি গ্রহণ করছে? ইয়েস, অনলি এই জায়গায় গ্রহণ করছে। ঠিক আছে? দেখো ২ টা প্লাস ছিল, ২ টা ইলেকট্রন নিয়ে স্যাটিসফাইড হইছে। এটাও একরকম দেখতে, এটাও একরকম দেখতে, এটাও একরকম দেখতে। সো তাহলে বাকিগুলো জারণ, ছেড়ে দিছে। আর যেটাতে গ্রহণ করছে সেটা বিজারণ হইছে। লেড সঞ্চয়ী কোষে ব্যবহৃত H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব কত? H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব 1.25 ঠিক আছে? এই যে ওই 1.25 এর আপ ডাউন হয়ে গেলে তখন হলো তোমার পানি দেওয়া লাগে। আচ্ছা। তারপরে হলো স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু? লেড স্টোরেজ, নামই লেড স্টোরেজ। তাইলে তো অন্য কোন ধাতু যাবে না, আর্সেনিক যাবে না। লেড যাবে, তাই না? ক্রোমিয়ামও যাবে না, লেড যাবে। আচ্ছা। সো এখন আসি ক্যাডমিয়াম যেত নিকাট ব্যাটারি দিয়ে। তোমাদের যাদের হুট করে মাথায় আসছে, ভাই এরকম কিছু একটা দেখছিলাম মনে হয় পরিবেশ রসায়নে। হ্যাঁ, পরিবেশ রসায়নে আরেকটা ব্যাটারি দেখছিলাম নিকাট ব্যাটারি। নিকেল ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম যেত। ওইটা দিয়ে খাদ্য ইয়েতে ক্যাডমিয়াম যেত। ওকে? সো গেল। H2 ফুয়েল সেলে অ্যানোড আর ক্যাথোড হিসেবে কোনটা ব্যবহৃত হয়? গ্রাফাইট ইউজ করা হয়। H2 ফুয়েল সেলে অ্যানোড আর ক্যাথোড হলো গ্রাফাইট। কারণ কি এখানে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, হাইড্রোজেন বিজারক, অক্সিজেন জারক। সো এখানে ক্যাথোড আর অ্যানোড হিসেবে থাকে গ্রাফাইট। ওকে? সো গেল। এবার আসি নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেক্ট্রোলাইট থাকে না? আচ্ছা, এটা একটু জানতে হবে। একটু ফুল ফর্ম গুলো জানলেই হয়ে যাবে। PEFMC এর ফুল ফর্ম হলো প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। সো এখানে হলো আসলে কোন তরল কিছু থাকে না। এটা একটু জেনে রাখো। আর এফসি মানে ফুয়েল সেল। তো এতে যে মেমব্রেনটা ইউজ করে আর প্রোটন ইউজ করা হয়, H+ ইউজ করা হয়। সো এখানে কোন তরল কিছু থাকে না। বাকিগুলোতে তরল থাকে অ্যালকালাইন ফুয়েল সেল বা হলো PA ফুয়েল সেল, ঠিক আছে? মোল্টেন কার্বন ফুয়েল সেল, গলিত কার্বন, ঠিক আছে? সবকিছু মিলায় তোমার গলিত বা তরল থাকে বাকিগুলাতে। আর PEMFC এটাতে হলো কোন মানে গলিত কোন কিছু থাকে না বা তরল কোন কিছু থাকে না। H2 ফুয়েল সেলে প্রভাবক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ভাই হাইড্রোজেন দেখলে নিকেল লাফাইতে দিও না। হাইড্রোজেন দেখলে নিকেল লাফাইতে দিও না। হাইড্রোজেন দেখলে এখানে প্লাটিনাম ইউজ করা হয়। ঠিক আছে? প্রভাবক হিসেবে এখানে প্লাটিনাম ইউজ করা হয়। ওকে? তারপরে দেখলাম যে এই চ্যাপ্টারেই দেখবা যে প্লাটিনামের সাথে সবথেকে বেশি হাইড্রোজেনটা ইউজ করা হয়। যেখানেই দেখবা H+, পাশে দেখবা কমা দিয়ে প্লাটিনাম লেখা আছে। ওকে? তারপর লেড স্টোরেজ সেলে কোনটা বিজারিত হয়? লেড স্টোরেজ সেলে PbO2 বিজারিত হয়ে পরবর্তীতে Pb তৈরি করে। ঠিক আছে? PbO2 থেকে Pb তৈরি করে। সো PbO2 বিজারিত হয়ে Pb তৈরি করে। আচ্ছা। এবার যদি দেখি কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়? আ ইজি, তাই না? তড়িৎ শক্তি উৎপন্ন না করে উল্টা তড়িৎ শক্তি ইউজ করে বিশ্লেষণ করতেছি। তার মানে কি তড়িৎ বিশ্লেষ্য কোষে। তাই না? এগুলো করে ফেলছি সলভ। লেড সঞ্চয়ী কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটা ইউজ করা হয়? আমরা মাত্র পড়লাম যে আইপিএস এ কি করে? এই H2SO4 এর যেন ঘনত্ব ঠিক থাকে, আপেক্ষিক গুরুত্ব ঠিক থাকে আমরা পানি মিক্স করে দিই। তাই না? সো তাহলে H2SO4 টা ওখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ করা হয়। আর অ্যানোড ক্যাথোড হিসেবে ওখানে লেড আর লেড অক্সাইড ইউজ করা হয়। ঠিক আছে? সো এবার চলো দেখি। কোন আয়নটি সহজে চার্জ মুক্ত হবে? আচ্ছা, সহজে চার্জ মুক্ত হওয়ার জন্য আমাদের সেই সক্রিয়তা সিরিজে যেতে হবে। সক্রিয়তা সিরিজের ভিতরে চলো দেখি এটা হলো এখানে সবথেকে উপরে আছে কোনটা? সবথেকে নিচে আছে কোনটা? এখানে সবথেকে উপরে আছে তোমার হলো আ হাই কোথাকার হাজি আজ পিটাবে আমায়। তাহলে আমাই সবার নিচে আছে আর H+ সবার উপরে আছে। সো এখানে দেখো আমাই যেটা সবথেকে নিচে আছে সেটা সবার আগে চার্জ মুক্ত হয়। অ্যানায়নেও দেখলাম যে OH- সবার নিচে ছিল, OH- সবার আগে চার্জ মুক্ত হলো। আমাই এখানে সবার নিচে আছে গোল্ড সবার আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে? গোল্ড সবার আগে চার্জ মুক্ত হবে। নিচের কোন মৌলটি HCl অ্যাসিডটাকে প্রতিস্থাপন করতে পারবে না? পারবে না কারা? যারা হলো এই যে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে ছিল তারা পারত না, যারা উপরে ছিল তারা পারত। তাহলে হাইড্রোজেনের নিচে কারা আছে? চলো একটু চেক করে দেখি। যে হলো হাইড্রোজেনের নিচে এখানে কে আছে? সিডিকনি? না, সিডিকনিও নাই। কোথাকার
হাবলু, মানে কোথাকার হাসলি, তাই না? তাহলে কোথাকার যেহেতু তাহলে কপারটা হলো হাইড্রোজেনের নিচে আছে, ও কোনো প্রতিস্থাপন করতে পারবে না, বাকিগুলো সব হাইড্রোজেনের উপরে। তারা প্রতিস্থাপন করে ফেলবে। যদি কখনো সমস্যা হয় যে ভাই নিচেরটা নাকি উপরেরটা, হাইড্রোজেনের নিচে ধরে করব না উপরে ধরে করব? তখন কি করবা? অপশন চেক করবা। অপশন চেক করে দেখো যে যদি ৩ টা আছে হাইড্রোজেনের উপরে আর ১ টা আছে হাইড্রোজেনের নিচে, তাহলে যেটা একা, একা আছে সেটাই হবে উত্তর। যদি কখনো ভুলে যেয়ে থাকো যে কোনটা ক্যাথোড করব, কোনটা অ্যানোড করব। সো জাস্ট চেক করবা হাইড্রোজেনের উপরে আছে না নিচে আছে। আচ্ছা, নিচের কোনটা সবচেয়ে কম সক্রিয় ধাতু? সবচেয়ে কম সক্রিয় ধাতু সক্রিয়তা সিরিজে সবচেয়ে নিচে যারা তারা সবথেকে কম সক্রিয়। তো সবচেয়ে নিচে থাকে কে? গোল্ড, অরাম, তাই না? আমাই। তাহলে গোল্ড হলো এখানে সবথেকে কম সক্রিয় ধাতু। এবার যদি আসি যে কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু, একই কথা। তবে এইখানে অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে সক্রিয়তা সিরিজের দেখতে হবে যে কে বা না কে? ম্যাগাইভার এলো। ম্যাগাইভার ম্যাগনেসিয়াম অনেক উপরে, অ্যালুমিনিয়াম উপরে। মনে যেন ক্রিম ফিরে, ফিরে। আচ্ছা, এই যে হাইড্রোজেনের নিচে মার্কারি আছে যে কোথাকার হাজি? হাজি ছিল সবথেকে নিচে। অনেকগুলো নিচে আরকি। এইগুলোর মধ্যে সবথেকে নিচে হলো হাজি, তার মানে মার্কারি। সো মার্কারি হলো সবচেয়ে কম সক্রিয়। আচ্ছা, সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে? সক্রিয়তা সিরিজের কোনটির অবস্থান উপরে? ছন্দ মনে, মনে পড়ো। আ কে না বা কে? এই ক্যালসিয়াম। বাকিগুলো তো সব নিচে ছিল। মানে পুরাটা পড়লেই কাজ হয়ে যাবে। বাট আমি অনেক এক্সপেরিয়েন্স দেখে আমি বলতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, ক্যালসিয়াম হলো অনেক উপরে ছিল। তাই না? আচ্ছা, সো ধাতবায়ন তড়িৎদ্বার যখন বলতেছে একটা ধাতু খুঁজবা আর ওই ধাতুরই আয়ন খুঁজতে হবে। তো এখানে দেখো ধাতু তো সবগুলা এখানকার ধাতু। কিন্তু কথা হলো যে এই জায়গায় ধাতবায়ন, এই যে এখানে একটা লবণ আছে, সো এটা হবে না। এখানেও একটা লবণ আছে, হবে না। আর এটা হলো এই ধাতুর আয়ন না, তাহলে হচ্ছে না। এইখানে একমাত্র ধাতু আর ওই ধাতুর আয়ন আছে গ তে। তাহলে ঘ হবে এখানকার উত্তর। ঠিক আছে? গ হবে এখানকার উত্তর। এবার আসি জিংক আর এজি তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে এত, এত, জিংক 2 প্লাস আর এজি প্লাস এজি এর ইএমএফ কত হবে? আচ্ছা, ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা জানি যে তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ইএমএফ যখন বের করতে বলে বা ই সেল যখন বের করতে বলে, এটাই তো ইএমএফ। তো আমাদের মনে রাখতে হবে যে অ্যানোড যদি লিখো, অ্যানোডে কি হয় ইউজুয়ালি আমরা বারবার পড়তেছি কি অ্যানোডে জারণ হয়। তাহলে অ্যানোডের অক্স থাকবে, এটা হইলে প্লাস হবে। আর ক্যাথোডের কি হবে? ক্যাথোডের হলো রেড থাকবে। রিডাকশন মানে বিজারণ হবে। কারণ ক্যাথোডে তো বিজারণ হয় ইউজুয়ালি। তাহলে প্লাস থাকবে সামনে। মানে তাহলে এই দুইটা প্লাস তাহলে বসবে সামনে। আর যদি এইটার একটা চেঞ্জ করতে হয়, অক্সিডেশন যদি কোনো কারণে চেঞ্জ করে রিডাকশন করতে হতো তাহলে সামনে মাইনাস হয়ে যেত। এই রিডাকশন যদি কোনো কারণে অক্সিডেশন করতে হতো সামনে মাইনাস হয়ে যেত। এর জাস্ট আমি একটা টেকনিক শিখাই দিলাম, এই টেকনিকে করবা তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কোনো এক্সট্রা কোনো সূত্র পড়তে যাবে না, একটা সূত্র পড়বা। এই একটা সূত্র পড়ে ম্যাথ করলে সব ম্যাথ হয়ে যাবে। আচ্ছা চলো এবার দেখি। এখানে অ্যানোডের কি জারণটাই দেওয়া আছে? দুইটারই জারণ দেওয়া আছে। তার মানে একটা চেঞ্জ করতে হবে। এই যে অ্যানোডের জারণ আছে তাইলে গুড, অ্যানোডটা ঠিক আছে। প্লাস 0.76। কিন্তু ক্যাথোডের জারণ দিয়ে দিছে। কিন্তু ক্যাথোডের কি লাগবে? ক্যাথোডের বিজারণ লাগবে। সো আমরা জারণ থেকে বিজারণ করা আহামরি মানে কঠিন কিছু না। ক্যাথোডের যদি আমরা এই যে মানে যেহেতু এটা ক্যাথোডের হলো বিজারণ লাগবে, তার মানে জারণ দেওয়া আছে। সো আমরা যদি এটাকে আবার জারণ করে ফেলি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটাই হলো কথা। যে ক্যাথোডের যেহেতু জারণ দেওয়া আছে তাহলে আমরা একটু মাইনাস করে নিলাম। ওকে। তাহলে প্লাস 0.76 আর মাইনাস কত? মাইনাস হলো -0.80, তাই না? কই মাইনাস বাদ চলে গেছে। আচ্ছা। তাহলে এটা হলো মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা আর ইয়ে না করলাম। তাহলে মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে 0.76 আর 0.8 যদি যোগ করি তাহলে কত আসে? প্লাস 1.56 আসে। দেখি তাহলে উত্তর কোনটা? বাকি সবগুলো মাইনাস, এটাই হলো একমাত্র উত্তর ঘ। ওকে? ঘ। তাহলে বুঝছি আশা করি কিভাবে ইএমএফ বের করব বা ই সেল বের করব। আচ্ছা, মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার কোনটা? এইটা হলো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। এইটা হলো সব সেকেন্ডারি তড়িৎদ্বার। তাহলে এটাও মুখ্য নির্দেশক আর এটা হলো সেকেন্ডারি। তাহলে একটাই বাকি আছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হলো মুখ্য বাট অনির্দেশক। ঠিক আছে? আচ্ছা। এরপরে আসি যে মুখ্য নির্দেশক কোনটা? পড়াইলামই তো। মুখ্য নির্দেশক হলো প্রমাণ। আর বাকি এই দুইটা হলো সেকেন্ডারি আর এটা হলো মুখ্য, সরি এটা হলো সেকেন্ডারি, এটা হলো সেকেন্ডারি। আর এটা হলো মুখ্য অনির্দেশক। সো নট মুখ্য বাট নির্দেশক না, অনির্দেশক। ওকে। সো তাহলে গেল। এইবার আমরা পেয়ে গেছি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। কোন কিছু প্রমাণ মানে এখান থেকে আমরা তুলনা করে ধরি, এটাকে 0 ধরে করি। সো তাহলে এটা হলো 0। প্রমাণ দেখলেই 0, ঠিক আছে? আচ্ছা। তাহলে গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ইউজ করা হয়? গ্যাস ইলেকট্রোড যেহেতু আমরা কি বলছি বারবারই যে আ হাইড্রোজেনের সাথে কি থাকে? প্লাটিনাম থাকে। সো যদিও এখন তোমারে স্যার ভুল করানোর জন্য প্লাটিনাম ৩ জায়গায় দিয়ে রাখছে। সো প্লাটিনামের সাথে প্লাটিনামের মতো আরেকটা নিষ্ক্রিয় ধাতু নাও, অরাম আছে। গোল্ড ইউজ করা হয় ইউজুয়ালি। ঠিক আছে? গোল্ড ইউজ করা হয়। সো প্লাটিনাম গোল্ড। মুখস্থ করে ফেলো এটা। আচ্ছা, H2 তড়িৎদ্বারে অ্যাসিডের ঘনমাত্রা কত? অ্যাসিডের ঘনমাত্রা নেওয়া হয় 0.1 m, সরি 1 m নেওয়া হয় ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা
1m নেওয়া হয়। ঠিক আছে? সো এটা দেখবা যে ব্র্যাকেটে লেখাই আছে ঘনমাত্রা 1m নেওয়া হয়। আচ্ছা। কোনটা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? এরপরে এটা হলো হাইড্রোজেন তড়িৎদ্বার। আমরা দেখলাম যে হাইড্রোজেন তড়িৎদ্বারটা হলো যে বারবারই করলাম যে যার 0 ভোল্ট থাকে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার যেটাকে বললাম। এবার আসি তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের কোনটা সঠিক? সক্রিয়তা সিরিজ তুমি চেক করো। ওই চেক করে তুমি দেখো যে কোনটা সঠিক হয়। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে হলো অ্যালুমিনিয়ামটা উপরে থাকে, তাই না? কে নাকে ম্যাগাইভার এলো আর নিচে হলো আরো আছে সিডি, কনি, সোনা পাবে হাই, তাই না? সো নিকেল হলো পরে থাকে, বাকিগুলো দেখবা যে বাকিগুলো মিলতেছে না। সো এই যে প্র্যাকটিস করতে, করতে চলে আসবে হাতে। তামার প্রমাণ বিজারণ বিভব কত? তামার প্রমাণ বিজারণ বিভব হলো মুখস্থ রাখতে হবে 0.34, ঠিক আছে? 0.34 প্লাস 0.34। এরপর আসে জিংকের প্রমাণ বিজারণ বিভব কত? জিংক আর তামা ভাই, জিংক আর কপার এই দুটা সবসময় বারবার করতে মুখস্থ হয়ে যায়। তো এর যেহেতু জারণ বিভব চাইছে 0.76 হবে, এটা প্লাস থাকবে, ঠিক আছে? জিংক তো একটা অ্যানোড, তাহলে ওর জারণ বিভব প্লাস থাকবে। আর কপারের হলো জারণ বিভব বিজারণ বিভবটা প্লাস থাকবে, কপার যেহেতু ক্যাথোড। কোনটা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? সেটা হলো তোমার কি থাকবে? প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বারের ভিতরে এই যে হাইড্রোজেন, H2 গ্যাস তড়িৎদ্বার। ঠিক আছে? হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার। আচ্ছা। তারপরে আমাদের একটা ম্যাথ চলে আসছে। ম্যাথে হলো বিভব কত হবে? কোষ্টার বিভব কত হবে? একটা, তাহলে এটা হলো কি? অ্যানোড। তো অ্যানোডের তো অ্যানোডের কি আছে? জারণ। তো দেখো তো জারণই তো আছে। ইলেকট্রন ছেড়ে দিছে। সো জারণই তো আছে। সো জারণ আছে মানে এটা হলো প্লাস। প্যারা নাই। এবার দেখি এটা ঠিক আছে কিনা। এটা তো ক্যাথোড। ক্যাথোডে তো বিজারণ থাকার কথা কিন্তু আছে জারণ। তার মানে এটা উল্টাইতে হবে। সো যেহেতু উল্টাইতে হবে তার মানে কি? ক্যাথোডের হলো জারণ থেকে মানে আচ্ছা, ক্যাথোডের যেহেতু জারণ আছে, বিজারণ থাকার কথা, তার মানে এই সামনে মাইনাস বসে যাবে। সো তাহলে দেখি চলো। মাইনাস বসে গেল। এখন তাহলে আমরা বের করি। এটা হলো 0.76, 0.76 আর মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল 0.799। তাহলে যোগ করলে কত হবে? যোগ করো, যোগ করলে হবে ৯ থাকতেছে, ৬ আর ৯ ১৫, ৫ হাতে ১, ৭ ৭ 14 আর ১ এ ১৫। সো আচ্ছা দশমিক তো থাকবে না। আচ্ছা 1.559 হবে উত্তর। ঠিক আছে? যোগ করলাম 1.559 হবে উত্তর, ক। ক হবে উত্তর। আচ্ছা। কপারেটর ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে আগে এখানে চাইছে হলো এর মান কত? তো কিসের মান চাইছে? চাইছে জারণ, তাই না? যেহেতু ২ টা ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে জারণ। তো কপারটা ইউজুয়ালি ক্যাথোড হিসেবে ইউজ করা হয়, ওর তো বিজারণ হয়। সো ওর বিজারণ বিভব হলো +0.34, বাট ওর জারণ বিভব যদি চাই, ওর জারণ বিভব হলো -34, কারণ বিজারণ থেকে জারণে আসলে মাইনাস হয়ে যায় বা উল্টাইলে মাইনাস হয়ে যায়। সো তাহলে বিজারণ হলো +0.34, যেহেতু জারণ দেওয়া আছে প্রশ্নটাতে তাহলে -0.34 হয়ে যাবে। ওকে? সো গেল। এবার কোনটি ইএমএফ নির্ণয়ের সূত্র? আমরা জানি জাস্ট চোখ বন্ধ করে ভাই, ই সেল তো সবগুলোতে সেম। আমরা দেখব অ্যানোডের সাথে জারণ আছে কিনা। আর থাকলে সামনে প্লাস হবে। অ্যানোডের সাথে জারণ আছে, আছে। ক্যাথোডের সাথে জারণ আছে, নাই। ক্যাথোডের সাথে জারণ থাকলে সামনে প্লাস হতো, যেহেতু অক্সিডেশন আছে সামনে মাইনাস। আমরা অলরেডি বুঝা গেছে যে এটাই হবে উত্তর, বাট বাকিগুলো ভুল কেন দেখো। বাকিগুলো ভুল এই কারণে, অ্যানোডের সাথে জারণ আছে তাহলে সামনে প্লাসই হওয়ার কথা। বাট উল্টা মাতব্বারি করে মাইনাস দিছে। তাহলে এটা একটা ভুল, এটা হবে না। আচ্ছা, এই একটা দেখেই বুঝে গেলাম। আবার ক্যাথোডের সাথে জারণ আছে, তাহলে এইখানে মাইনাস হওয়ার কথা ছিল বাট দেয় নাই। আবার অ্যানোডের সাথে জারণ আছে, সামনে প্লাস আছে। না, ওকে গ্রেট। ক্যাথোডের সাথে রিডাকশন আছে, ভাই নরমাল জিনিসই তো আছে, তাহলে তো এখানে প্লাসই হওয়ার কথা। মাইনাস তুমি মাতব্বারি করে দিছো। তাহলে এটা ভুল। তারপরে ক্যাথোডের অক্সিডেশন, না এটা ওই যে মাইনাস দেয়া হবে, অ্যানোডের অক্সিডেশন ঠিক আছে। যাই হোক, ওভারঅল প্রথমটা হলো ঠিক আছে। প্রথমটা হলো ঠিক আছে। ওকে? সো গেল। এবার যদি আমরা ম্যাথ করি যে সোডিয়াম প্লাস এত, এটা হলে এর অধিক শক্তিশালী কোনটা? আচ্ছা দেখো, যেটা যত বেশি মাইনাসে মাইনাস হোক আর প্লাস হোক, মানে যত বেশি নাম্বার সে তত বেশি শক্তিশালী। সো এখানে পটাশিয়াম হলো সবথেকে অধিক শক্তিশালী বিজারক, ঠিক আছে? পটাশিয়াম হলো অধিক শক্তিশালী বিজারক। সো পটাশিয়াম এখানে বেশি শক্তিশালী বিজারক হবে। ওকে? কে। আচ্ছা। আর সক্রিয়তা সিরিজেও তো পটাশিয়াম উপরে। কে না বা কে, তাই না? প্রথম কে হলো পটাশিয়াম। তাহলে পটাশিয়াম হলো সবথেকে শক্তিশালী বিজারক। আচ্ছা। সো গেল। এবার সেল বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটাতে হলে কি হতে হবে? বিভবের মান ধনাত্মক হতে হবে। ঋণাত্মক হলে তখন কিন্তু তোমার আ ইএমএফ যদি নেগেটিভ আসে, ই সেল যদি নেগেটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না। তাহলে ঝামেলা হবে। আচ্ছা, এবার দেখি অ্যানায়ন গঠিত হয় কখন? এই সহজ জিনিস। ধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে, ধাতুতে ইউজুয়ালি ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে ভুল কথা। ধাতু ইলেকট্রন ত্যাগ করলে তো সেটা ক্যাটায়ন হয়ে যাচ্ছে, হবে না। অধাতু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা অ্যানায়ন হয়ে যাবে। সো সহজ প্রশ্ন করছে, খুবই বেসিক থেকে প্রশ্ন করছে। আচ্ছা, এবার আসি যে জিংক 2+ কপার 2+ এই ক্যাথোডে কোন কোষ্ঠীর ক্যাথোডে কোন বিক্রিয়াটি ঘটে? ক্যাথোড মানে ভাই এই যে এইটা। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। চলো দেখি ক্যাথোডে কোনটা হয়। ক্যাথোডে কি এইটা হচ্ছে? বিজারণ মানে গ্রহণ। হ্যাঁ, ক্যাথোডে এই যে ইলেকট্রন গ্রহণ করতেছে এই বিক্রিয়াটা হচ্ছে। আর অ্যানোডে হয় এই বিক্রিয়াটা, অ্যানোডে হয় এই বিক্রিয়াটা, ক হয় অ্যানোডে। ঠিক আছে? তাহলে ক্যাথোডে হবে খ। আচ্ছা, এবার যদি আসি যে শুষ্ক কোষের অ্যানোড কোনটা? শুষ্ক কোষের অ্যানোড হলো, আমরা সবসময় মনে রাখতে বলছি যে ভাই অ্যানোড বললেই জিংক। AN ২ নাম্বারে N আছে, জেন মানে বা
ANZN, ঠিক আছে? মিলায়ে বলবো আমরা জিংক। আচ্ছা। তো গেল। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? মনে রাখতে হবে হাইড্রোজেনের বলতো আমি মনে রাখতাম এইভাবে। হাইড্রোজেনের হলো তোমার আইসোটোপ কয়টা? এমনি টোটাল আইসোটোপ ৭ টা। তো প্রকৃতিতে আইসোটোপ পাওয়া যায় হাইড্রোজেনের ৩ টা। হাইড্রোজেন, নরমাল হাইড্রোজেন, হাইড্রোজেন ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম পাওয়া যায়। সো 1, 2, 3 না? সো হাইড্রোজেন ফুয়েল সেল হলো 1 এর পরে একটা দশমিক বসাও 1.23। সো আমি মনে রাখতাম হাইড্রোজেনের হলো ইয়ে দিয়ে সো 1.23 এটা বিগত বছর মেডিকেলে আসা প্রশ্ন। আচ্ছা, এই যে এইটা কপার 2 প্লাস এত আছে এটা হলে নিম্নের কোনটা সঠিক? আচ্ছা, দেখো সঠিক হলো যেইভাবে মানে কোনটা কোন পাত্রে রাখা সম্ভব এটা কিভাবে নির্ণয় করবা? যদি ওটা বিক্রিয়া না করে স্বতঃস্ফূর্তভাবে তার মানে যদি এমনভাবে তুমি বসাও আ পাত্রটা যদি হলো তোমার অ্যানোড হিসেবে ধরি আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না হয়, পাত্রটাকে অ্যানোড ধরলাম। ধরো যে পাত্রটা ধরলাম এইখানে হলো কপার। ঠিক আছে? পাত্র ধরলাম কপার। সো কপারটাকে আমি অ্যানোড হিসেবে নিলাম। তাহলে অ্যানোডে তো কি হবে? জারণ হবে। তার মানে কপারের এখন কত? কপারের ইএমএফ আমরা ধরলাম যে আচ্ছা ঠিক আছে -0.34 জারণের জন্য -0.34 আর যে দ্রবণটা রাখবো, দ্রবণটা বা সামথিং পদার্থটা আমরা ধরলাম যে Fe Fe এর কত হবে? Fe কে আমরা হলো বিজারক হিসেবে Fe কে ক্যাথোড হিসেবে ধরবো। ক্যাথোড হিসেবে ধরবো মানে এটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এটা চেঞ্জ করে ফেললে কত হয়ে যাবে? তাহলে Fe কে যেহেতু আমরা ক্যাথোড হিসেবে ধরতেছি যে এটা দ্রবণ সেটাকে ক্যাথোড হিসেবে ধরবো। পাত্রকে সবসময় মনে রাখবো পাত্রকে সবসময় অ্যানোড ধরতে হয়। ঠিক আছে? আর দ্রবণকে বা যেটা রাখবো সেটাকে সবসময় ক্যাথোড ধরতে হয়। সো তাহলে এখন এটাকে যদি ক্যাথোড ধরি তার মানে বিক্রিয়া রিভার্স হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -0.44 আসবে। সো এই ২ টা যদি অ্যানোড আর ক্যাথোড হতো তাহলে টোটাল রেজাল্ট আসলো কত জানো? -0.78 আসতো। সো যেহেতু মাইনাসে আসছে তার মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে? ইএমএফ যেহেতু না। তার মানে আসলে এই কম্বিনেশনটাই কাজ করবে। আমরা যদি উল্টা কম্বিনেশন ট্রাই করতাম যে Fe কে আমরা অ্যানোড হিসেবে ধরছি তখন তো এটা প্লাস হয়ে যেত। আর পাত্র মানে সরি কপারকে আমরা দ্রবণ হিসেবে ধরছি তখন কিন্তু এটা প্লাস হয়ে যেত। সো ২ টা প্লাস, প্লাস যোগ করলে তখন +0.78 চলে আসতো। তো ভাই প্লাস মানে কি বিক্রিয়া হয়ে আরো উল্টায় যাবে। বিক্রিয়া হয়ে তোমার আ আ লোহার পাত্র ক্ষয় হয়ে যাবে। লোহার পাত্র মানেই যে শক্তিশালী ব্যাপারটা এরকম না। সো তার মানে ক নাম্বারটা সঠিক। তামার পাত্রে, কপারের পাত্রে লোহাটা রাখা যাবে। FeSO4 রাখা যাবে। সো যেহেতু বিক্রিয়া করতেছে না, মাইনাসে চলে যাচ্ছে। যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে কি বলা হয়? যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে বলা হয় আ অ্যানোড, তাই না? জারণ হলো অ্যানোড। আমরা তো পড়ছি এটা। এরপরে দেখি শুষ্ক কোষের বিভবের মান কত? মুখস্থ মান বা ড্রাই সেলে 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করে আমরা সবাই জানি। ড্রাই সেল 1.5 ভোল্ট একই কথা ঘুরায় ফিরায় আসছে। তারপরে হলো 25 ডিগ্রিতে পটাশিয়াম ধাতুর প্রমাণ বিজারণ বিভব কত? ইউজুয়ালি আমি মুখস্থ করতে বলি না বা মুখস্থ করা লাগে না। বাট এই যে হাইড্রোজেনেরটা মনে রাখবা, হাইড্রোজেন হলো 0 হাইড্রোজেন এক্কেবারে ঝামেলাপূর্ণ মানে মাঝামাঝি একটা জায়গায় আছে ও হলো 0 ও এদিকেও নাই, ওদিকেও নাই। আর এই কবির স্যারের বইতে যেহেতু একটাই আছে, পটাশিয়ামেরটাই আছে, তাহলে খালি পটাশিয়াম পড়বা। আর একটাও পড়ার দরকার নাই। পটাশিয়ামের বিজারণ বিভব হলো আমরা একটু আগে দেখছিলাম যে বিজারক শক্তি -0.292 সো পটাশিয়ামের হলো এই যে দেখছো -0.292 আচ্ছা। এরপরে আসি প্লাটিনাম H2H+ অর্ধকোষটি কি প্রকারের অর্ধকোষ হবে? ভাই দেখেই বুঝতেছো যে গ্যাস, তাই না? তাহলে গ্যাস অর্ধকোষ এটা। যেহেতু অর্ধেকে গ্যাস আছে সো গ্যাস অর্ধকোষ এটাকে বলে। আচ্ছা জিংক 2+ এটাতে এত অ্যানোড ধরে নিচের কোনটা ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে? অ্যানোড আর ক্যাথোড হওয়ার জন্য কি করা লাগবে? আমাদের এটা দেখতে হবে যে ক্যাথোডটা যখন আমি এর সাথে এড করব, তখন যেন নেগেটিভে না চলে যায়। এইটা আমাদের এনশিওর করতে হবে। সো দেখো নেগেটিভে যেন না যাই তার মানে ছোট একটা নিতে হবে। সো এগুলো সব বড়। এগুলো যখন তোমার মাইনাসে যাবে, এগুলো সব নেগেটিভে চলে যাবে। কারণ এইরকম তো রাখা যাবে না। ক্যাথোড হচ্ছে যেহেতু ক্যাথোডের তো বিজারণ মানে উল্টায়ে দিতে হবে। জিনিসটা উল্টায়ে দিতে হবে। আর উল্টায়ে দিলে তখন এগুলো সব কি সাইনও উল্টায়ে যাবে। তো দেখো তুমি এত ছোট একটা সংখ্যার থেকে এত বড়, বড় সংখ্যা বিয়োগ করলে পুরা ব্যাটারির তো পুরা সেলের তো রেজাল্ট নেগেটিভে চলে আসবে। তার মানে এগুলো দিয়ে আসলে ব্যাটারি তৈরি করা সম্ভব না। ব্যাটারি একমাত্র তৈরি করা সম্ভব দিয়ে, কোবাল্ট দিয়ে। একটু আগেই সলভ করলাম যদিও আবার ঘুরায় ফিরায় ওইরকম প্রশ্নই আসছে। আচ্ছা সেম কাহিনী। কোনটিকে ক্যাথোড হিসেবে নির্বাচন করা যাবে? যেটা ছোট। ছোট কোনটা এখানে সবথেকে? আয়রন ছোট সবথেকে। সো আয়রনকে ইউজ করা যাবে। সো ছোট বলে যদি এইটা শর্টকাট ইউজ করো বোকামি হবে। না করাটাই ভালো। আ বুঝে তো নিলাম। এখন আমরা দেখতে পারি যে বোঝার পরে যে যদি এরকম ছোট থাকে তাহলে সেটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা। সো এবার চলো দেখি প্লাটিনাম H2H+ এর সাথে অ্যানোড হিসেবে উপযুক্ত কোনটা? দেখো হাইড্রোজেনের সাথে অ্যানোড হবে কে? অ্যানোড হয় সবসময় উপরের জন, তাই না? সক্রিয়তা সিরিজে যে উপরে সে হয় অ্যানোড। সো হাইড্রোজেনের নিচে কে, উপরে কে? দেখো হাইড্রোজেনের এখানে নিচে, এই যে নিচে, কপার নিচে, এই যে নিচে। ৩ টাই পাইছি নিচে। তার মানে যে আছে উপরে সে হবে এখানকার উত্তর বা এইভাবেও বলতে পারো যে যেহেতু একজন উপরে আছে ওই হবে উত্তর। আবার একটু বুঝেও করতে পারো যে আচ্ছা তাই তো উপরের জনই তো হলো মানে অ্যানোড হবে। সো তাহলে ২ টা সিস্টেমে আমরা করতে পারি। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ বা ইলেকট্রোড? জারণ বিজারণ
অর্ধকোষ হলো তোমার এখানে আ Cl2Cl না, এটা না। Fe2+ এটা না, না, NO হবে না। সো হলো এখানে একমাত্র হলো Fe2+ Fe3+, হ্যাঁ। যে একবার হলো এইটার থেকে এটাতে ইলেকট্রন ছেড়ে দিলে বিজারণ হয়ে যাচ্ছে, জারণ হচ্ছে। আবার যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটাতে হলো তোমার বিজারণ হচ্ছে। সো জারণ বিজারণ এই একমাত্র একটাই আছে। ঠিক আছে? বাকিগুলো একটাও হচ্ছে না, কারণ এটাতে হলো 0 আর খালি মাইনাস আছে। এটা দিয়ে হবে না। আ এটা ইউজুয়ালি হয় না। এটার ক্ষেত্রে ক্লোরাইড দিয়ে হয় না। এই যে Cl এর ক্ষেত্রে এখানে অলরেডি Cl- আছে। আবার Cl- দিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? এটা হবে না, আর এখানে তো হবেই না। এটা পুরা লেখাই ভুল আছে। সিস্টেমই তো লিখছেই তো ভুলভাবে। সো একমাত্র এখানে লাস্টেরটা হবে উত্তর। এরপরে আসি তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় নিম্নের কোনটি সঠিক? তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় তোমার হলো ওই যে আমাদের দেখতে হবে যে একটা অ্যানোডে বাম দিকে থাকে অ্যানোড, বাম দিকে জারণ হইতে হবে। সো এখানে কি জারণ হইছে? না, এখানে উল্টে ইলেকট্রন গ্রহণ হইছে। সো তার মানে এটা হলো প্রথমেই দেখে এটা কেটে দিলাম, ভুল। আচ্ছা। সো এইটা কি জারণ হইছে? হ্যাঁ, ছেড়ে দিছি। ইলেকট্রন ছেড়ে ২ টা ইলেকট্রন ছেড়ে ও 2+ হয়ে গেছে। তাহলে পরেরটুকু দেখি। এটা হলো ২ টা ইলেকট্রন গ্রহণ করে আবার কপার হয়ে গেছে। তো আসলে তার মানে এইটা হলো জারণ বিজারণটা ঠিক আছে। জিংককে অ্যানোড রাখছে, কপারকে ক্যাথোড রাখছে। এটাই উত্তর হবে। বাকিগুলো চেক করে দেখতে পারো। বাকিগুলো চেক করে অবশ্যই দেখবা যে বাকিগুলো উত্তর না। আচ্ছা। সো এখন যদি আসি কেন এটাতে আমার এটাকে হলো কোনটি সঠিক? আচ্ছা। এইটাতে তোমাদের এরকম কেন করল? এটা তো হলো খ হলো সঠিক হবে। আমি তো একটু আগে চেক করে আনলাম। এটা কি স্লাইডটা চেঞ্জ করতে ভুলে গেছি? আচ্ছা। সো তাহলে খ হবে উত্তর। কপার 2 প্লাস কপার ওইটা হলো গ্রহণ করল। আরেকবার চেক দিতেছি। গ্রহণ করল, হ্যাঁ, কপার তো জারণ হওয়ার কথা না। তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার জন্য নিম্নের কোনটি সঠিক? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এটার উত্তরটা স্লাইডটা ভুল দেওয়া আছে। আমি তাহলে একটু ঠিক করে দেই। এই স্লাইডটা ডিলিট করে দেই। ওকে। এই স্লাইডটা ডিলিট করে দিলাম। এই যে উত্তর হবে কোনটা? উত্তর হবে এইটা। ঠিক আছে? উত্তর হবে এইটা। সো এইদিকে একমাত্র এইখানেই হইছে জারণ, অ্যানোডে জারণ হইছে, ক্যাথোডে বিজারণ হইছে, গ্রহণ হইছে। সো তাহলে খ হবে উত্তর। ভুলে হলো ক দেওয়া আছে ওইটাতে। যদি তোমাদের অনুশীলনী প্লাসে ভুল দেওয়া থাকে তাহলে একটু ঠিক করে নিও, চেক করে নিও। আর হলো গেল এবার লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? লেড স্টোরেজ ব্যাটারিতে আমরা জানি H2SO4 ইউজ করা হয়। সো এগুলো পড়ে ফেলছি। ফুয়েল সেলের জারক হিসেবে কোনটা ইউজ করা হয়? অনেক আগে বলছিলাম ফুয়েল সেলের জারক হিসেবে O2 ইউজ করা হয়। তাই না? বিজারক হিসেবে তোমার H2 অথবা হলো এক জায়গায় হলো মিথানল ইউজ করছিল। তারপরে এবার যদি নিচের কোনটি পরিবেশ বান্ধব? পরিবেশ বান্ধব হলো ফুয়েল সেল। ঠিক আছে? ফুয়েল সেল পরিবেশ বান্ধব কারণ পানি তৈরি করে। কোনটি রিচার্জযোগ্য? আমরা দেখলাম লিথিয়াম আয়ন ব্যাটারি হলো রিচার্জযোগ্য। লিথিয়াম ব্যাটারি হার্টে ইউজ করে, পেসমেকারে ওটা রিচার্জযোগ্য না। শুষ্ক ব্যাটারি ঘড়িতে ইউজ করে, রিমোটে ইউজ করে, এটাও রিচার্জ করি না। ক্ষারীয় ফুয়েল সেল, অ্যালকালাইন ফুয়েল সেল ওটাও ইউজ করা হয় না। ওটাতেও রিচার্জ করা হয় না। কিছুদিন ব্যবহার করলে ড্রাই সেল ব্যাটারি থেকে তরল পদার্থ বের হয়ে আসে। কেন বের হয়ে আসে? কারণ হলো এইটা তোমার ব্যাটারির অ্যানোড জারিত হয়। অ্যানোড তো জারণ হয়। আমরা তো জানি যে অ্যানোড জারণ হয়। আর অ্যানোড জারণ হলে ক্ষয় হতে থাকে। জারণের ফলে ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে থাকে, হতে, হতে একসময় ছিদ্র হয়ে যায়। ওখান থেকে হলো লিকুইড বের হয়ে চলে আসে। সো তারপরে যদি আসি ফুয়েল সেলে কোনটা তড়িৎদ্বার? অলরেডি পড়ে ফেলছি। ফুয়েল সেল হলো গ্রাফাইটটা তড়িৎদ্বার হিসেবে ইউজ করা হয়। তারপরে কোন বিক্রিয়াটি হাইড্রোজেন ফুয়েল সেলের ক্যাথোডে ঘটে? হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখবে, এমসিকিউতে দিতে পারে। ক্যাথোডে এই বিক্রিয়াটা হয়, হয়ে OH- তৈরি হয়। ঠিক আছে? ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে বিজারণ হবে। সো বিজারণ যদি হয়, বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করবে। তো দেখো গ্রহণ হইছে। এটা তো হবেই না কারণ এখানে ইলেকট্রন ওইদিকে আছে। মানে গ্রহণ করে নাই, উল্টা ত্যাগ করে দিছে। এইটাও হতে পারত, এটাও হতে পারত। বাট এটাতে তো একেবারে হাইড্রোজেনই নাই। হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন থাকা লাগবে। দেখো আমরা এলিমিনেশন মেথডে যাচ্ছি। তাহলে ক হইল না কারণ কার্বন ডাই অক্সাইড। গ হলো না কারণ বিজারণ হচ্ছে না। তো খ আর ঘ এর মধ্যে উত্তর হবে, হ্যাঁ, এইটা কি এলিমিনেশন করে করা পসিবল? না। এটা এবার একটু পড়তে হবে। সো আ আসলে পানি তৈরি হয় না। পানি তৈরি হয় না হলো তোমার ক্যাথোডে। তো ক্যাথোডে হলো OH- তৈরি হয়। পানিটাকে ইউটিলাইজ করে অ্যানোডে পানি তৈরি হতো। সো তাহলে এখানে উত্তর হবে ঘ। ওকে? সো গেল আ তোমাদের তাহলে এই চ্যাপ্টারের এইটুকুই। এই চ্যাপ্টারে ওই যে সক্রিয়তা সিরিজটা ভালো মতন পড়বা। তারপরে সক্রিয়তা সিরিজ বোথ ক্যাটায়নের জন্য পড়বা। অ্যানায়নটা ইগনোর করি আমরা অনেকে। অ্যানায়নটা আমরা ইগনোর করব না। ম্যাথগুলো একটু ভালো মতন দেখবা। ম্যাথগুলো করার আগেই একটু অপশনগুলো চেক করে নিবা যে অপশনগুলা কাছাকাছি আছে নাকি দূরে, দূরে আছে। যদি অপশনগুলো দূরে, দূরে হয় তাহলে তুমি নিজের সুবিধা মতো একটু রাউন্ড ফিগার ধরে কাটাকাটি করে ফেলতে পারো। আর যদি কাছাকাছি হয় তাহলে সেই ক্ষেত্রে ওটা সবার লাস্টের জন্য রেখে দিবা। পারলে পারলা, না পারলে স্কিপ করলা, তাও তুমি বেঁচে গেলা। যে আচ্ছা ম্যাথ করে হুদায় সময় নষ্ট করো না। যদি একেবারে খুবই কঠিন ম্যাথ আসে ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। সো আশা করি বুঝছো যে এই চ্যাপ্টারটা কিভাবে হ্যান্ডেল করবা। আর লাস্টের দিকে ব্যাটারির জায়গাগুলো একটু মুখস্থ টাইপের, ওইটা একটু আ ভালো মতন খেয়াল করে পড়ো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।